নমস্কার, অর্কর আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই পডকাস্ট আমাদের চারপাশে ছড়িয়ে থাকা মণিমুক্ত খুঁজবে, ইতিহাসের হাতছানি ডাকে সাড়া দেবে, আমাদের রোজের জীবনের সমস্যাগুলি চিহ্নিত করার চেষ্টা করবে। পরিবেশ বিষয়ে নতুন করে ভাবানো, রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞানের অতি জরুরি বোঝাপড়াগুলি বিনামূল্যে আপনার কাছে পৌঁছে দেওয়াই এই পডকাস্টের উদ্দেশ্য। নমস্কার, অর্কর আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার সঙ্গে আজকে রয়েছেন আনন্দশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আনন্দশঙ্কর বন্দ্যোপাধ্যায় বেহালার ছেলে। বেহালার ছেলের সঙ্গে কেন আড্ডা? বেহালার ছেলে সৌরভ গাঙ্গুলিও। সৌরভ যেমন বেহালা থেকে বেরিয়ে দিগ্বিজয় করেছেন, বিশ্ববিজয় করেছেন একটা ক্রিকেট ব্যাট হাতে নিয়ে, ঠিক তেমন আনন্দ বন্দ্যোপাধ্যায় আসলেই একজন বিশ্বজয়ী বাঙালি। গোটা বিশ্বে পোলিও নির্মূলকরণের ক্ষেত্রে তার গ্লোবাল রিসার্চ হাতে কলমে তা নিয়ে কাজ করার ক্ষেত্রে যে নামটি বারবার বন্দিত হচ্ছে, যে নামটি বারবার আলোচিত হচ্ছে, খুব সম্প্রতি হার্ভার্ড ইউনিভার্সিটি যাকে একটি অত্যন্ত প্রেশিয়াস টি.এস. চান পুরস্কারে পুরস্কৃত করেছেন, তিনি এই বাঙালি, বর্তমানে সিয়াটেল নিবাসী, অতীতে WHO-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, গোটা দেশ জুড়ে পোলিও নির্মূলকরণ অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করেছেন এবং এখন দেশের গণ্ডিটা ছাড়িয়ে তিনি আসলে গোটা বিশ্বে পোলিও দূরীকরণ প্রোগ্রামের কর্মসূচির মুখ হয়ে উঠেছেন। আনন্দ, আই এম ভেরি হ্যাপি, ডিলাইটেড আপনি এতটা আমাকে সময় দিচ্ছেন, এতটা ব্যস্ততার মধ্যে আপনি খুব অল্প সময়ের জন্য দেশে এসেছেন। আমরা যে আপনার সময় পাচ্ছি, আমি 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 অত্যন্ত সম্মানিত, আনন্দিত। আপনার সঙ্গে কথাবার্তার একটা ব্যক্তিগত জায়গা আছে। 1 দশকের বেশি হয়ে গেল, মানে 13 বছর হয়ে গেল যে ভারতবর্ষে আর নতুন করে কোনো পোলিওর কেস খুঁজে পাওয়া যায়নি এবং ভারতবর্ষকে পোলিও ফ্রি কান্ট্রি এটা বলা হচ্ছে। কিন্তু আমি আমার পরিবারে পোলিওর ফিরে আসাটা একদম প্রত্যক্ষভাবে দেখেছি। সরাসরি পোলিও ফিরে আসেনি, কিন্তু আমার কাকু, মানে আমরা একদম পাশাপাশি থেকে একসাথে, আমি বড় হয়েছি, উনি বুড়ো হয়েছেন আর কি। আমার কাকুর একটি বিরল রোগ ধরা পড়ে বছর 5-7 আগে এবং ডাক্তার বলেন যে এই রোগটার মূল কারণ যে তার ছোটবেলায় তার মধ্যে পোলিওর কিছু সিমটম ছিল, তাই এই ভেরিকোজ ভেন্সটা এই মুহূর্তে তার মধ্যে ধরা পড়েছে। তাহলে ওইখান থেকে আমার মনে একটা প্রশ্ন তৈরি হয়, তাহলে পোলিও কি আসলে চলে গেছে, নাকি চোরাগোপ্তাভাবে সে রয়েই গেছে? এখান থেকে আমার জার্নিটা শুরু হয়, আমার খোঁজটা শুরু হয় এবং আমি আপনাকে খুঁজে পাই এবং আজকে আমাদের কথাবার্তা শুরু হচ্ছে। তো আমরা কথাবার্তা বলবো 3-4টে বিষয় নিয়ে। একদিকে থাকবে ভারত এবং গোটা বিশ্বে পোলিও দূরীকরণের যে কর্মসূচি, তার সাফল্য, ব্যর্থতা, তার লুফল, কি কি সম্ভাবনা রয়েছে, কোথায় আমরা দাঁড়িয়ে আছি। আরেকটা হচ্ছে আপনার ব্যক্তিগত জার্নি, মানে আপনি চাইলেই মেডিকেল কলেজের একজন ডাক্তার হয়ে, আমি আপনার ব্যাপারে যখন জানছিলাম, আমি দেখছিলাম যে আপনি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের একজন গোল্ড মেডেলিস্ট, তো আপনি কলকাতার একজন চিকিৎসক হয়ে জীবনটা কাটিয়ে দিতে পারতেন, কিন্তু আপনি অন্য দিকে চলে গেলেন, পাবলিক হেলথের জায়গা থেকে একটা গ্লোবাল এক্সপোজারের দিকে, এবং একদম হাতে কলমে মাঠে নেমে এই এন্ডেমিকটা নিয়ে কাজ করা শুরু করলেন এবং তার ফলাফল গোটা বিশ্ব দেখছে, আপনাকে কুর্নিশ করছে। তো আমরা শুরু করতে পারি এইটা দিয়ে যে ভারতবর্ষ পোলিও মুক্ত দেশ, কিন্তু 20 বছর আগেও ব্যাপারটা এমন ছিল না। 20 বছর আগেও আমরা ভয়ে থাকতাম। পরিবারগুলোতে যে পুরনো ছোট ছোট ঘটনা, সেটা পাবলিক মেমোরিতে একটা ভয়ে, একটা উদ্বেগের জায়গা নিয়ে থাকতো। এখন কিন্তু সেই উদ্বেগটা অনেক কমেছে। ভারত কি করে এই সাফল্যটা অর্জন করলো? আপনার হাতে কলমে যে অভিজ্ঞতা, তার মানে এইটা বললে একদিকে আপনার জীবনটাও বলা হবে, আবার আমরা এইটাও জানতে পারবো যে আমরা কি করে এই জায়গায় পৌঁছলাম, কি করে সম্ভব হলো। এটা দিয়ে যদি আমরা শুরু করতে পারি। অর্ক, খুব ভালো লাগছে আজকে তোমার সাথে আলাপ হলো, কথা হচ্ছে।
তুমি যা বললে তার জন্য অনেক ধন্যবাদ। যদিও তুমি যা যা বলেছো তার মধ্যে সর্বৈব সত্য হলো আমি বেহালার ছেলে, আমি কলকাতার ছেলে, বাকিটা অতিরঞ্জন। তবে এটা সত্যি যে আমার ছোটবেলা, পড়াশুনো, বড় হওয়া, সত্যিকারের অর্থেই মানুষ হওয়া, সেটা কলকাতায়। এবং আমি ভীষণভাবে ঋণী আমার ওই কলকাতায় বড় হওয়া এবং কলকাতার পারিপার্শ্বিককে আপন করে নিয়ে তার যে নির্যাস, তার থেকে যে দৈনন্দিন শিক্ষা পাওয়া, আমার মনে হয় সেটা আমাকে খুব সমৃদ্ধ করেছে। তো ভীষণভাবে ঋণী শহরের প্রতি। তুমি যেরকম বললে, আমি কলকাতাতে পড়াশুনো করেছি। আমি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে হায়ার সেকেন্ডারি পাশ করে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ডাক্তারি পড়েছি। তারও আগে নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে আমি প্রাইমারি স্কুল শেষ করেছি। তো এই যে ধরো, এই যে আমার অভিমুখ জনস্বাস্থ্যের দিকে, পাবলিক হেলথের দিকে, সেটা সত্যি শুরু হয় আমার মেডিকেল স্কুলের শেষের দিকে। আমার মনে হয়েছিল যে যতটা আমার ভালো লাগছে দৈনন্দিন ডাক্তারি শেখা এবং পেশেন্ট দেখা হসপিটালে, আমি অলসো খুব আগ্রহী হয়ে পড়েছিলাম, কিউরিয়াস হয়ে পড়েছিলাম যখন দেখতাম যে যেগুলো প্রিভেন্টেবল ডিজিজেস, মানে যে সমস্ত রোগ ধরো রোগ হওয়ার আগেই প্রতিরোধ করা যায় ভ্যাকসিনস দিয়ে বা টিকা দিয়ে, সেগুলো ভীষণভাবে চোখে পড়তো হসপিটালে। ধরো ততদিনে আমরা খুব ভালো পোলিও ভ্যাকসিন আমাদের কাছে অ্যাভেলেবল ছিল, মিজলস ভ্যাকসিন অ্যাভেলেবল ছিল, ডিপথেরিয়া, পার্টোসিস, টিটেনাস, যেগুলো খুবই ডিফিকাল্ট রোগ, খুবই ডিফিকাল্ট ডিজিজেস টু ম্যানেজ। ধরো যখন একবার এই রোগগুলো হয়ে গেছে, তারপরে এগুলোর এত রকম কমপ্লিকেশনস হয়। এবং আমি তোমার উদাহরণটা তো আসবো এই সূত্র ধরে, যে খুব খারাপ লাগতো যখন দেখতাম অ্যাজ আ জুনিয়র ডক্টর, যখন বড় ডাক্তারবাবু আমার টিচারের পাশে দাঁড়িয়ে দেখতাম যে এই ধরনের রোগগ্রস্ত শিশু বা অন্যান্য মানুষ আসছেন, তখন খুব বড় অবাক লাগতো যে আমি তো পড়ছি যে এগুলো টিকা দিয়ে, ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করা যায়। এবং অনেক দেশে অলরেডি খুব অনেকটা এগিয়ে গেছে। একদম ঠিক। তাহলে আমাদের দেশে এরকম কেন হচ্ছে? তো এই প্রশ্নটা ছিল। তার সাথে খুব সত্যি কথা অর্ক, মানে মেডিকেল কলেজের তুমি তো জানো যে পড়াশুনো খুব ইন্টেন্স, মানে ওই যে 5.5-6 বছরের একেবারে ঘর বন্ধ করে পড়াশুনো করা, বাকি সব কিছু থেকে ডিট্যাচড বলতে পারো। এবং যতটা সেটা ভালো লাগতো, এবং এটা আমি স্বীকার করতেই হবে যে হ্যাঁ, খুব ইন্টেন্স ছিল পড়াশুনোটা, কিন্তু সত্যিকারের ভালোও লাগতো। মানে যতটা পড়তাম তত মনে হতো আরও জানা উচিত। এবং একটা সামহাও একটা ওই সেন্স অফ রেসপন্সিবিলিটিও কাজ করে পড়াশুনোর সময়, যে যদি আমি কিছুটা হলেও ফাঁকি দিই বা দিয়ে ফেলি, আমার পরবর্তীকালে কোনো না কোনোভাবে এটার প্রতিফলন হবে চিকিৎসার ক্ষেত্রে বা মানুষকে সাহায্য করার ক্ষেত্রে, রোগীদের। তো এইরকম একটা লুপে ছিলাম, যার ফলে খুব একটা ইন্টেন্স ওই ফেজের পরে মনে হয়েছিল যে একটা ব্রেক দরকার। তো সেই সব মিলিয়ে আমি এই বিশ্ব জনস্বাস্থ্য সংস্থা বা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এই পজিশনটা নিই। এটার তখন নাম ছিল সার্ভেলেন্স মেডিকেল অফিসার, এবং পোলিও ফোকাসড রোল ছিল। কিন্তু অন্যান্য রোগও, যেমন মিজলস বা হাম, যেটাকে আমরা বাংলায় বলি, সেগুলোরও কাজ কিছু কিছু করতে হতো। তো আমি যখন প্রথম এই চাকরিটা নিলাম, আমার ডাক্তারি সদ্য পাশ করা অবস্থায়, তখন আমার মাথায় ছিল যে আমি হয়তো কিছু মাস, বড় জোর 1 বছর এই চাকরি করব, একটু শিখবো জনস্বাস্থ্য নিয়ে কাজ করা কাকে বলে।
কিন্তু তারপরে আবার আমি পড়াশোনায় ফেরত আসব এবং যেটা ট্র্যাডিশনাল ওয়েতে যাকে ডাক্তারি করা বলে সেই স্টেথোস্কোপ নিয়ে সেরকম একটা করব। তো সেরকম একটা মাইন্ডসেট মনোভাবনা নিয়ে আমি জয়েন করলাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এবং সেই প্রথম অর্ক আমার শহর ছাড়া, মানে সত্যিকারের আমার যে প্রাণের শহর তাকে ছেড়ে আমি আসাম শিলচরে আমার পোস্টিং হলো, এবং এটা আমার জন্য একটা হিউজ অ্যাডজাস্টমেন্ট ছিল। আমার সমস্ত বন্ধুত্ব সম্পর্ক সব কিছু শহরকে কেন্দ্র করে, শহরের মানুষকে কেন্দ্র করে, এবং সেই সাথে পড়াশুনো। তো ওই সমস্ত কিছু থেকে একটা বিচ্ছিন্ন হয়ে একটা অন্য শহর, অন্য রাজ্যে যাওয়া, নারী ছিঁড়ে যেতে হলো। একদম তাই, নারীর টান ছিঁড়ে, এবং খুব কষ্ট হয়েছিল, খুব স্ট্রাগল করেছি। আমার বন্ধুদের খুব জ্বালাতন করতাম, আমার মনে আছে, গিয়ে ওখানের থেকে ফোন করতাম যে আমি আর পারছি না, ফেরত আসছি, এরম কিছুদিন গেছে। কিন্তু তারপরে আমি আস্তে আস্তে আমি দেখলাম, মানে সত্যিকারের অনুভব করলাম যে জনস্বাস্থ্য তৃণমূল স্তরে কাকে বলে, জনস্বাস্থ্যের অ্যাপ্লিকেশন, প্র্যাকটিসিং পাবলিক হেলথ কাকে বলে, সেটা আমি বুঝলাম, উপলব্ধি করলাম এই আসামের শিলচরের আমার পোস্টিং থেকে। এবং তার মানে কি? তার মানে হলো, ধরো শুধুমাত্র আমি একটা ক্লিনিকে বসে আমি যে ওয়ান অন ওয়ান পেশেন্টের সাথে বা রোগীর সাথে যে আলোচনা, তাকে চিকিৎসা করা, সেটার বাইরে বেরিয়ে যে ব্যাপ্তি, যে মানুষের সাথে সেই ইন্টারাকশনটাকে নিয়ে যাওয়া, এই যে একটা স্কেল চেঞ্জ, ডাইমেনশনটা যে চেঞ্জ হচ্ছে, এটা আমাকে ভীষণভাবে প্রভাবিত করলো। এবং এই যে ধরো গ্রামে গঞ্জে যাওয়া, আসাম এক্সটেন্সিভ ঘুরেছেন, মানে বিহার গেছেন, আসাম আপনি বলছেন, আরো অনেকগুলো, উত্তরপ্রদেশ গেছেন, আরো অনেকগুলো প্রভিন্স ঘুরেছেন। ঠিক, আমি এই সমস্ত প্রদেশগুলোতেই থেকেছি। আসাম দিয়ে শুরু, তারপরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, সেই দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এদিকে আবার পশ্চিম প্রান্তে পুরুলিয়া, বাঁকুড়া, একটা সময় কুলতলি, দক্ষিণ 24 পরগনায় একটা পোলিও সংক্রমণ হয়েছিল 2008 সালে, তখন আমাকে ওখানে রাখা হয়েছিল। তখন সুন্দরবন অঞ্চল সম্বন্ধে একটু অভিজ্ঞতা হলো। এছাড়াও তুমি যেমন বললে বিহার, উত্তরপ্রদেশ, এগুলোর একদম প্রত্যন্ত অঞ্চলে, কারণ ওই জায়গাগুলোতেই আরও বেশি দরকার জনস্বাস্থ্যের প্রসার হওয়ার। তো ধরো উত্তর বিহার, তখন মধুবনী, সাহারসা, যেগুলো কোশি নদীর চারপাশে এবং বন্যা প্রভাবিত ভীষণভাবে, সেই জায়গাগুলোতে, পশ্চিম উত্তরপ্রদেশ, মোরাদাবাদ, বারেলি, এগুলোতে থাকা। তো কিন্তু আবার যদি ফিরে আসি, মানে যেটা হলো এর ফলে, আমার যে অরিজিনাল প্ল্যান সেটা ভেস্তে গেল। মানে আমার আর কখনোই ক্লিনিক্যাল প্র্যাকটিসে, যেটা তথাকথিত ডাক্তারি, আর ফিরে কখনোই যাওয়া হলো না। এবং আমি এটা করতে করতেই ঠিক করলাম, এই চাকরি, এই কাজ করতে করতে ঠিক করলাম যে আমার যতটা এটা ভালো লাগছে, ততটাই আমার মনে হচ্ছে যে আমার একটা ফর্মাল ট্রেনিং দরকার। এই যে এপিডেমিওলজি, বা এই যে শুধুমাত্র রোগ নিয়ে কাজ করা না, রোগের উৎস নিয়ে কাজ করা, এবং রোগটাকে শুধুমাত্র একজন পেশেন্টের জন্য ম্যানেজ করা নয়, রোগটার উৎসতে গিয়ে একটা পপুলেশন লেভেলে, জনসাধারণের স্তরে ওই রোগটাকে আটকানো যায় কিভাবে, হ্যাঁ, সেইগুলো যে শেখা, এটা একটা বিশেষ ডিসিপ্লিন। তো সেইটা আমার মনে হলো আমার দরকার। তখন আমি প্রিপেয়ার করলাম হার্ভার্ডের জন্য। হ্যাঁ, তখন আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিলাম, এবং আমার পাবলিক হেলথ নিয়ে বা জনস্বাস্থ্য নিয়ে আরেকটু তখন পড়াশুনো করার সুযোগ পেলাম। বাট সেইটা আমার ট্র্যাজেক্টরি বেসিক্যালি, কলকাতাতে বড় হওয়া, তারপরে এই কাজের সূত্রে কলকাতা থেকে বিচ্ছিন্ন হওয়া, বিভিন্ন জায়গায় কাজ করা ভারতবর্ষের, এবং তারপরে পড়াশুনো করা পাবলিক হেলথ নিয়ে, জনস্বাস্থ্য নিয়ে। আমাকে বলুন যে আপনি যখন শুরু করেছিলেন,
তখনও কিন্তু পোলিও, মানে আপনি যখন পড়াশোনার মধ্যে রয়েছেন হুম হুম তখনও পোলিও ভারতে ভেরি মাচ আছে। বিভিন্ন বিক্ষিপ্তভাবে কেস ধরা পড়ছে, এবং আমরা আমাদের লেখাপড়ার সময় আমরা একটা তত্ত্ব পড়তাম, হুম ডিফিউশন অফ ইনোভেশন। হুম হুম কি করে কোনো একটা ইনোভেশনকে ছড়িয়ে দেওয়া যায় আরো বেশি মানুষের মধ্যে, হুম নতুন ভাবনা, আইডিয়া। তো সেখানে এভার্ট রজার্সের থিওরি, তো সেইখানে পোলিওর উদাহরণটা আসতো, যেটা বড় জনগোষ্ঠীর মধ্যে কি করে পোলিও টিকাকরণ কর্মসূচি ইমপ্লিমেন্ট করা যায়। হুম হুম এবং তাতে ভারতের কথা আসতো যে যেহেতু জনসংখ্যা বেশি তাই এটা একটা কার্স। তার কারণ জনসংখ্যা বেশি মানে ল্যাগার্ডস, মানে যারা পিছিয়েই থাকবে, যারা কিছুতেই হাফ রেলুকেন্ট হাফ উইলিং অবস্থায় থাকবে, ঠিক কিছুতেই তারা ব্যাপারটা বুঝবে না, তারা হুম। বলবে না টিকা নিলে আমার অন্যান্য নানা রকম ট্যাবু থাকবে, সুপারস্টিশন থাকবে, তাই এটাকে পুরোপুরি দূর করা খুব কঠিন। আপনি হাতে কলমে কাজ করেছেন, আমাকে বলুন যে স্ট্র্যাটেজিটা কি ছিল হুম হুম ভারতবর্ষের ক্ষেত্রে পোলিও দূরীকরণের মডেলটা ঠিক কি নেওয়া হয়েছিল, কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল, সে ব্যাপারটা যদি একটু বলেন। ঠিক, তুমি কয়েকটা কথা বললে খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু গভীরে যাই প্লিজ। এই কিছু বিষয়ে। তো দেখো, প্রথম কথা আমাদের যেটা হয়তো বুঝতে হবে যে পোলিওর বিশেষত্ব কি, পোলিওকে কেন এই জনস্বাস্থ্যের যে পরিধি বা জনস্বাস্থ্য নিয়ে যে পড়াশুনো চর্চা, তার মধ্যে পোলিওর কিন্তু সত্যি একটা বিশেষ স্থান আছে। তার কয়েকটা কারণ, মেবি আমি তোমায় 3টে উদাহরণ দিই যাতে একটু পরিষ্কার হতে পারে ব্যাপারটা। 1 নম্বর, তুমি যে ডিফিউশনের কথা বললে সেটারই আমি একটা মেটাফর ইউজ করতে পারি ভাইরাসটার ক্ষেত্রে। পোলিও বেসিক্যালি একটা ভাইরাস, এবং ভীষণ রকম সংক্রমণ হয় খুব তাড়াতাড়ি, এমন একটা ভাইরাস, মানে খুবই প্রোন টু স্প্রেড, মানে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে, যার ফলে খুব মুশকিলের একটা ভাইরাস। মানে এই ভাইরাসটাকে কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট, কারণ এত তাড়াতাড়ি ছড়াতে পারে, খুবই ইনফেকশাস। এবং এইটার জন্য অনেকেই হয়তো এটা জানেন না, পোলিও কিন্তু ইজ দ্য লংগেস্ট স্ট্যান্ডিং পাবলিক হেলথ এমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন। এটার মানে কি, এই ধরো এই যে আমরা কোভিড নিয়ে এতদিন যে চর্চা হচ্ছে, আমরা ভীষণভাবে ইম্প্যাক্টেড অনেকেই। কোভিড-19 ভাইরাস যেমন একটা ডেজিগনেটেড পাবলিক হেলথ এমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন, ইন আ ওয়ে তুমি বলতে পারো প্যান্ডেমিকেরই একটা এক্সটেনশন। ঠিক। কিন্তু আমরা খুব হয়তো অনেকেই জানি না যে পোলিও অ্যাকচুয়ালি তার অনেক আগে থেকে 2014 সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং যারা এই জাতীয় ডেজিগনেশনগুলো দেয়, ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনস বা IHR, তারা অলরেডি পোলিওকে ওই পর্যায়ে ফেলে রেখেছে। তার কারণ আগেন ওইটাই, যেটা ভীষণভাবে সংক্রামক, এবং যদি এমন কোনো জায়গা পোলিও ভাইরাস খুঁজে পায়, যেমন এক্স্যাক্টলি তুমি যেভাবে বললে ইন্ডিয়ার মতো, যেখানে অনেক লোক, এক্স্যাক্টলি অনেক লোক একসাথে, সব সময় স্যানিটেশন হাইজিন খুব ভালো হয়তো নয়, ডেব্রিস রয়েছে, ওয়েস্টেজ রয়েছে, পলিউশন রয়েছে, ঠিক তাই, এই জায়গাগুলোতেই এই যে সংক্রমণ এই ভাইরাসের প্রচণ্ডভাবে বেড়ে যেতে পারে। তো এইটা হলো 1 নম্বর, যে যদি আমরা এই আমাদের রিসেন্টলি দেখা প্যান্ডেমিকের সাথে তুলনা করি, তাহলে পোলিও ভাইরাসও কিন্তু কোভিড-19 মতোই ওই পর্যায়ে পড়ে, যেখানে এর সংক্রমণ নিয়ে আমরা সবাই খুব চিন্তিত হয়ে পড়ি, বিশেষ করে যদি এমন কোনো জায়গায় আসে যেখানে অনেক মানুষ একসাথে। আর টিপিক্যালি এর যে প্রতিরোধ, তার জন্য একটা গ্লোবালি কোঅর্ডিনেটেড এফার্ট লাগে, কারণ পোলিও ভগবান না করুক বেহালায় যদি আসে, এটা কিন্তু বেহালার প্রবলেম থাকবে না, গ্লোবাল প্রবলেম হয়ে যাবে, গ্লোবাল প্রবলেম হবে, এবং সর্বক্ষেত্রে সেটা সত্যি। বা এভাবে বলা যায় যে শুধু বেহালার লোক উদ্যোগ নিয়ে এই প্রবলেমটা সলিউশন করতে পারবে না। ঠিক তাই। তো এই বিভিন্ন কারণ মিলিয়ে ওকে, এই পোলিওকে ওইভাবে ডেজিগনেট করা হয়, যেটা একটা বিশ্ব স্বাস্থ্য বা বিশ্ব জনস্বাস্থ্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার।
সেকেন্ড অর্ক যেটা খুব ইউনিক পোলিওর জন্য, সেটা হলো এই যে আমাদের উদ্যোগ একে নির্মূল করা। তুমি যেটা বললে, দেখো সব রোগকে আমরা চাইলেও নির্মূল করতে পারি না, তার বিভিন্ন কারণ আছে। যে রোগটা যে ভাইরাস বা যে ব্যাকটেরিয়া দিয়ে হয়, তার বিভিন্ন ধর্ম, তার বিভিন্ন প্রপার্টিজের ওপর ডিপেন্ড করে যে আমরা অ্যাকচুয়ালি ওকে নির্মূল করতে পারবো কিনা, নাকি কোনো না কোনোভাবে সেটা থেকে যাবে। পোলিওর এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এমন কিছু কিছু বৈশিষ্ট্য আছে যে দিয়ে আমরা খুব ভালো করে এটা বুঝতে পেরেছিলাম বা জানি যে পোলিওকে নির্মূল করা যায়। একটা বেসিক তোমাকে আমি একটা উদাহরণ দিচ্ছি। পোলিও ভাইরাস মানুষের দেহের বাইরে এনভায়রনমেন্টে, পরিবেশে 24 থেকে 48 ঘন্টার বেশি সার্ভাইভ করতে পারে না। আচ্ছা, যার ফলে যদি তুমি ভাবো, যদি আমরা সবাইকে ভ্যাকসিনেট করতে পারি টিকা দিয়ে, ভ্যাকসিন দিয়ে, তাহলে পোলিও ভাইরাস আর আমাদের মধ্যে রেপ্লিকেট করতে পারবে না। তোকে ও বাধ্য হবে বাইরে থাকতে, এবং বাইরে থাকতে সে পারবে না, কারণ আগেন ও ইট কান্ট sustain করতে সার্ভাইভ পারবে অন না। ইটস ওন। ওর একটা হোস্ট সেল দরকার। হোস্ট সেল শুধু না, সাসেপ্টেবল হোস্ট দরকার। তার মানে এমন একজনকে দরকার যে ভ্যাকসিন পায়নি বা যার মধ্যে প্রতিরোধ ক্ষমতা ঠিক করে গড়ে ওঠেনি, প্রাইমারিলি ভ্যাকসিন না পাওয়ার জন্য। তো এরকম বিভিন্ন কারণের জন্য, এই যে বিশেষত্বের জন্য পোলিওকে নির্মূল করা সম্ভব। এটা হলো সেকেন্ড ইউনিক ফ্যাক্টর। কারণ সব রোগ আমি যেমন বললাম সম্ভব না নির্মূল করা। ইনফ্যাক্ট তুমি যদি আমায় জিজ্ঞেস করো এই মুহূর্তে দাঁড়িয়ে এত দিনের, এত দশকের যে জনস্বাস্থ্যের কর্মকাণ্ডের ইতিহাস, শুধুমাত্র একটি রোগ আছে যাকে আমরা সম্পূর্ণভাবে ইরাডিকেট করতে পেরেছি, মানে সারা বিশ্ব থেকে নির্মূল একদম করতে নির্মূল হয়ে পেরেছি, গিয়েছে। সেটা হলো স্মল পক্স। রাইট। সেটা হলো একটি মাত্র উদাহরণ, যার ফলে তুমি বুঝতে পারছো যে এটা কতটা দুঃসাধ্য একটা কাজ, এটা কিন্তু সহজ না। তো এটা আরেকটা ইউনিক অ্যাসপেক্ট পোলিওর জন্য, যে এই যে উদ্যোগটা, এটা খুব অডেশিয়াস একটা উদ্যোগ, গ্লোবাল উদ্যোগ, কিন্তু সহজ না। এবং যার ফলেই মানে এত তুমি দেখবে এই যে পোলিও নিয়ে এই যে বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ, এর একটা বড় কারণ এই উদ্যোগ। থার্ড হলো অর্ক, দ্য ফ্যাক্ট যে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পেরেছি, যা দিয়ে এটা এস্টাবলিশড হয়েছে যে ভারতের মতো দেশও, যেখানে এত সংখ্যায় মানুষ আছেন, সর্বক্ষেত্রে স্যানিটেশন হাইজিন খুব যে অপটিমাম তা নয়, সেরকম দেশেও পোলিওকে আটকে দেওয়া যায়। এবং সেটাই তুমি যেরকম বললে যে বিভিন্ন স্ট্র্যাটেজি, খুব ইউনিক স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল। তার মধ্যে একটি হলো যে এই ভ্যাকসিনকে, মানে টিকাকে মানুষের কাছে নিয়ে যাওয়া, এটার জন্য ওয়েট না করা যে সে আসবে। এক্স্যাক্টলি, যে মানুষ যে তাদের বাচ্চা নিয়ে আসবে টিকাকরণ কর্মস্থলগুলোতে, তা নয়। সেটা তো আমরা এক্সপেক্ট করছি। তার সাথে সাথে এই ভ্যাকসিনেটরদের, মূলত যারা লোকাল কমিউনিটির যারা মহিলা ভ্যাকসিনেটর, তারাই কিন্তু এই কাজটা প্রাইমারিলি করেছেন। ঠিক। মহিলা কর্মী, যারা স্বাস্থ্যকর্মী, তারা নিয়ে গেছেন পোলিও ভ্যাকসিন, ওই 2টো ড্রপ বাড়ি বাড়িতে। সে তুমি শহরাঞ্চলে দেখো, একদম প্রত্যন্ত প্রান্তিক মানুষের কাছে, গ্রামাঞ্চলে, সর্বক্ষেত্রে। এবং মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েতের ডেটা মিলিয়ে তারা একটা সার্ভে করেছে যে কারা এলো, কারা বাড়িতে রয়ে গেল। একদম ঠিক। ওই যারা ল্যাগার্ড, যারা পিছিয়ে পড়েছে, তাদের বাড়িতে তারা পৌঁছে তাদের কাছে আবার করে যাওয়া হয়েছে। এবং অনেক ক্ষেত্রেই তার আগে একবার অ্যাটেম্পট নেওয়া হয়েছে যে সব বাড়িতেই আমরা যাব, তারপরে আবার সেই ডেটা কালেক্ট করে যে তারপরেও কারা মিসড হয়েছে, কারা বাদ পড়েছে, তাদের কাছে আবার করে যাওয়া। এটা একটা অস্বাভাবিক, মানে আমি তোমায় বলে বোঝাতে পারবো না এই কর্মসূচি, যে এই যে প্রকাণ্ড, এক্স্যাক্টলি, এর যে ব্যাপ্তিটা কত বড় ভারতবর্ষের ক্ষেত্রে, এটা অভাবনীয়। কিন্তু সব থেকে বড় কথা যে এটা করে যাওয়া হয়েছে বছরের পর বছর। তুমি যেমন বললে, একটা সময়, স্পেশালি আমি যখন কাজ করছি ভারতবর্ষে 2006-07, ওই সময়টা
পোলিও ভারত মানে পুরো গ্লোবাল ম্যাপে যদি তুমি দেখতে, ভারতবর্ষ থেকে সব থেকে বেশি সংখ্যায় পোলিও আক্রান্ত শিশুদের খবর আসতো। সেখান থেকে শূন্য, এবং শুধু মানে ম্যামথ টাস্ক। অ্যাবসলিউটলি, এবং শুধু সেটা নয়, 2011-তে আমরা আমাদের হাওড়ায় একটা কেস পাওয়া যায়। এক্স্যাক্টলি ভারতবর্ষের শেষ পোলিও কেস, পোলিও আক্রান্ত শিশু পশ্চিমবঙ্গের হাওড়ার। কিন্তু 2011-র পর থেকে, কিন্তু তারপর থেকে আর কখনো, যেটাকে আমরা ওয়াইল্ড পোলিও ভাইরাস বলি, মানে যে পোলিও ভাইরাস অ্যাকচুয়ালি ন্যাচারালি সার্কুলেট করতো আগে, সেটাকে আর কখনো দেখা যায়নি। তো এই দুটোই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অর্ক। একটা হচ্ছে যে ওই 100, 200, 300, 400 এই সংখ্যায় বছরে পোলিও আক্রান্ত শিশুর রিপোর্টিং আসতো, সেখান থেকে শূন্য, সেটা একটা ইটসেলফ একটা বিরাট ঐতিহাসিক জনস্বাস্থ্যের অ্যাচিভমেন্ট। কিন্তু সেই শূন্যকে ধরে রাখা অর্ক খুব ইম্পর্টেন্ট। আপনি এই কথাটা বললেন বলে আমার অ্যাকচুয়ালি শিডিউলড ছিল বা ভেবে রেখেছিলাম একটা প্রশ্ন পরের দিকে করব, কিন্তু আপনি ধরে রাখা শব্দটা বলে আমাকে ট্রিগার করছেন একটা প্রশ্নে আসতে। তার মানে সার্ভিলেন্স ধরে রাখার জন্য একটা কোথাও সার্ভিলেন্স বা মনিটরিং খুব জরুরি। এমনকি পোলিও মুক্ত দেশ হয়ে গেলেও, তার একটা উদাহরণ প্যালেস্তাইন, আমরা সে কথায় না হয় পরে আসবো, কিন্তু এই সার্ভিলেন্সের প্রসেসটা কি? ধরুন একটা দেশ পোলিও মুক্ত বলে ঘোষিত হয়েছে, তারপরে কতটা মনিটরিং, কি পর্যায়ে মনিটরিং প্রয়োজন হয়, মানে হাতে কলমে কি কাজ বাকি থাকে, কি কাজ করে যেতে হয়। আমি পড়ছিলাম যে এরম ফিলিস্তিনে যখন প্রথম একজন ডায়াগনোজড হলো, তারপর খোঁজা শুরু হলো যে কোথা থেকে এটা আসছে, এবং তারা খুঁজেও পেয়ে গেল একটা আস্তাকুড়ে সেখানে পোলিও ভাইরাস রয়েছে, যে অথচ যে ভাইরাসটা 90-এর দশকে ইরাডিকেট হয়ে গিয়েছিল বলে বলা হয়েছিল। তার মানে একটা পোলিও মুক্ত দেশেও একটা খুবই মনিটরিংয়ের বিশেষ করে যেখানে জনসংখ্যা বেশি, যেখানে দারিদ্র্য বেশি, সেখানে মনিটরিংয়ের একটা খুব বড় রোল রয়েছে বা সার্ভিলেন্সের। এটা যদি একটু বলেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ। প্রথমে আমি একটা যেটা বলে রাখি জাস্ট ফর ক্ল্যারিফিকেশন, ইরাডিকেট এই কথাটা শুধুমাত্র প্রযোজ্য বিশ্বের ক্ষেত্রে, গ্লোবাল কনটেক্সটে, যার ফলে পোলিও কিন্তু এখনো ইরাডিকেটেড হয়নি। পোলিও এলিমিনেটেড হয়েছে অনেক জায়গা থেকে, ভারতবর্ষ তার মধ্যে অন্যতম। স্মল পক্স আগেন যেমন আমি বললাম, স্মল পক্সের ক্ষেত্রে বোধহয় ইরাডিকেটটা প্রযোজ্য। এবারে ধরো তুমি যেটা বললে এই যে সার্ভেলেন্সের কথাটা, মানে খোঁজ সন্ধান করা যে পোলিও ভাইরাস কোথাও লুকিয়ে আছে কিনা মানুষের দেহে, সে সারভাইভ করতে পারে। কিন্তু শুধুমাত্র যদি আমি মানুষের দেহেই খুঁজি, পোলিওকে খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট। তার কারণ হলো পোলিও, যাকে আমরা বলি খুবই ধুরন্ধর এক ভাইরাস, খুব চালাক, সে কিন্তু যে মানুষকেই ইনফেক্ট করবে সেই মানুষেরই যে প্যারালিসিস হবে তার কোনো কথা নেই। ইনফ্যাক্ট এই প্যারালিসিস রেট অ্যামং দ্য পিপল হু হ্যাভ বিন ইনফেক্টেড, মানে ধরো কার এই পক্ষাঘাত হবে, প্যারালিসিস হবে, সেটা কিন্তু ঠিক পরিষ্কার বোঝা যায় না। ও অ্যাকচুয়ালি পোলিও ভাইরাস অনেককে ইনফেক্ট করতে পারে, কিন্তু তার মধ্যে কারো এক্স্যাক্টলি তার মধ্যে হয়তো একজন বা দুজন, মানে 100 জনকে যদি পোলিও ভাইরাস ইনফেক্ট করে, আক্রান্ত করে ভাইরাসটা, তার মধ্যে একজন দুজনের হয়তো একদম ক্লাসিক যেরকম পক্ষাঘাত বা প্যারালাইসিসের উইকনেসের, শরীরের কোনো একটা অংশের সিমটমস, সেগুলো প্রকাশ পাবে। যার ফলে তুমি যদি শুধুমাত্র খোঁজো যে আমার অঞ্চলে কার কার হঠাৎ করে প্যারালাইসিস হয়েছে, বা প্যারেসিস, মানে প্যারালাইসিস হলো একেবারে হাত পা বা কোনো অংশকে নাড়তে চাড়তে না পারা, কিন্তু এটা আংশিক, আর প্যারেসিস হলো আংশিক, যে হয়তো কিছুটা পারছে কিন্তু দুর্বল হয়ে পড়েছে ওই অংশটা। সেটা যদি শুধু তুমি খোঁজো তাহলে কিন্তু ঠিক করে খোঁজা হলো না, কারণ ওই যে 99টা অন্য মানুষজন যারা হয়তো ইনফেক্টেড কিন্তু ঠিক করে তাদের মধ্যে সিমটমসটা নেই, তাহলে কিন্তু তুমি মিস করতে পারো, রাইট?
তো যার ফলে তোমার ওই অরিজিনাল প্রশ্নে আমি ফিরে যাচ্ছি যে স্ট্র্যাটেজি টু এলিমিনেট ইরাডিকেট পোলিও, অন ওয়ান হ্যান্ড আমি যেরকম বললাম যে ভীষণভাবে জনস্বাস্থ্যের স্তরে মানে একদম শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল অবধি ভ্যাকসিনেট করা যেমন একটা বড় স্ট্র্যাটেজি, এবং তার মধ্যে ইউনিক পার্ট হলো ভ্যাকসিনকে নিয়ে যাওয়া মানুষের কাছে। তোমার নিশ্চয়ই মনে থাকবে, ইনফ্যাক্ট এখনো হয় যে বাড়ি বাড়ি এসে পোলিও ড্রপ খাওয়ানো, হ্যাঁ ম্যাসকট তৈরি করা, অ্যাবসলিউটলি। সেটা যেমন একটা দিক। আর একটা ভীষণ ইউনিক দিক তুমি যেটা বললে সার্ভেলেন্স, এবং তার খোঁজার পদ্ধতি খুবই ইউনিক। একটা পদ্ধতি হলো ভীষণ সতর্ক থাকা, সমস্ত ডাক্তারবাবুদের, পিডিয়াট্রিশিয়ানদের বারবার করে বোঝানো, বলা যে দেখুন আপনারা যদি হঠাৎ করে হওয়া কোনো প্যারালাইসিস বা আক্রান্ত বাচ্চা দেখেন তাহলে আমাদের জানাবেন। আমাদের মানে আমি বলছি WHO বা গভর্নমেন্টের যারা অ্যাসাইন্ড সার্ভেলেন্স মেডিকেল অফিসার, এবং তখন সেই যে সিস্টেমটা, এই সার্ভেলেন্স সিস্টেমটা উইল বি অ্যাক্টিভেটেড, এবং তারপরে নানান পরীক্ষা নিরীক্ষা হবে। অ্যাট দ্য সেম টাইম যেহেতু এই ভাইরাসটা এত নটোরিয়াস, আমি যেটা বললাম খুব ধুরন্ধর এক ভাইরাস, আমরা কিন্তু ওতেই থেমে থাকিনি। আমরা সুয়েজ, তুমি যেমন বললে, আস্তাকুঁড় খুঁজে দেখি যে ওখানেও ভাইরাসটাকে পাওয়া যাচ্ছে কিনা। ওখানে কিন্তু ভাইরাসটা তৈরি হচ্ছে না, ভাইরাসটা আসছে কোনো না কোনো ভাইরাস আক্রান্ত মানুষের শেডিং বা এক্সক্রিশন থেকে, স্টুল শেডিং থেকে, যে মল ত্যাগ করছে সেই মানুষটা, তার থেকে ভাইরাসটা আসছে ওখানে। কিন্তু ওই মানুষটা কিন্তু ওই 99 জনের মধ্যে একজন হতে পারে যাকে আমরা প্যারালাইসিস দিয়ে ধরতে পারছি না। কিন্তু যেহেতু আমরা ওই সুয়েজ সার্ভেলেন্স করছি, ওইটা আমাদের এই যে পরিসরটাকে, ডাইমেনশনটাকে এক্সপ্যান্ড করছে, কি ইমপ্যাক্ট সেইটা বোঝায়। এক্স্যাক্টলি। তো যার ফলে আমরা আরো বেশি কনফিডেন্ট হতে পারি যে হ্যাঁ, ভাইরাস যদি লুকিয়েও থাকে, আমরা তো এই প্যারালাইসিস এর বাচ্চাকে খুঁজছি, তার সাথে বাকি 99 জনের মধ্যে কেউ, মানে ওই যে যারা ইনফেক্টেড, তারা যে ভাইরাসটাকে শেড করছে, এক্সক্রিট করছে, সেইটাকে ধরার উপায় হচ্ছে বিভিন্ন এই স্ট্র্যাটেজিক পজিশনে, কলকাতা একটি স্থান, তার মধ্যে বম্বে, অন্যান্য জায়গায় খুব ইম্পর্টেন্ট লোকেশনে আমরা সুয়েজ সার্ভেলেন্স করি, যেখানে সুয়েজ কালেক্ট করা হয় টিপিক্যালি প্রতি মাসে একবার, কোনো কোনো ক্ষেত্রে 2 সপ্তাহে একবার, এবং তারপরে সেই সুয়েজটাকে টেস্ট করা হয়। এটা কিন্তু সারা বিশ্বেরই অনেক জায়গায়, এটা গোটা, হ্যাঁ, একসঙ্গে গোটা বিশ্ব জুড়ে চলছে। আমি স্কেলটা ভাবো, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে হিউজ, এবং তার জন্য একটা বিরাট অর্থকরী খরচও লাগে। নিশ্চয়ই, এবং সেটা অনেকাংশেই একটা যৌথ উদ্যোগ। ভারতবর্ষের ক্ষেত্রে যেটা অত্যন্ত গর্বের ব্যাপার, অল থ্রু, নো ম্যাটার which particular government has been at the center, এটা কিন্তু ভারতবর্ষ অনেকটাই উদ্যোগ নিয়েছিল সেই 20-25 বছর আগে থেকে শুরু করে এখন অবধি, যেখানে ভারতবর্ষ একটা বড়সড় অংশ এই যে তুমি যে খরচার কথাটা বললে, এটার কিন্তু দায়িত্ব নেয়। তার সাথে অবশ্যই যেহেতু এটা গ্লোবাল এফার্ট, কিছু ফান্ড রয়েছে, অ্যাবসলিউটলি, ইউনাইটেড নেশনসের তরফ থেকে বা রোটারি ইন্টারন্যাশনাল, WHO, ইউনিসেফ, যেগুলো বিশ্বের যেগুলো স্বাস্থ্য সংস্থা, তারাও কন্ট্রিবিউট করে। নট অনলি মানে খরচার সাপেক্ষে শুধু নয়, টেকনিক্যাল গাইডেন্স, ধরে যে কোঅর্ডিনেশনটা কি নানা রকম কমিটমেন্ট আর কি, নানা স্কেলে নানা রকম কমিটমেন্ট, যে সমন্বয়টা কিভাবে করা যায়। একদম ঠিক। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু অর্ক, তুমি যদি ফিরে যাও ভারতের এক্সাম্পলে, ইন আ ওয়ে ইন্ডিয়া রিয়েলি সেট আ ডিফারেন্ট বেঞ্চমার্ক, রাইট? যে একটা এইরকম কমপ্লেক্সিটি যে দেশে আছে, পপুলেশন এত কমপ্লেক্স তো পৃথিবীতেই বিরল, সেটাই। এবং কমপ্লেক্সিটি অ্যাট দ্য স্কেল, মানে যে ভারতবর্ষের মতো পপুলেশনে। তো এই বোথ এই টিকাকরণ কর্মসূচি, ভ্যাকসিনেশন প্রোগ্রাম, এবং এই সার্ভেলেন্স প্রোগ্রাম, এই দুটোর মেলবন্ধন হয়েছিল, যার ফলে কিন্তু আমরা আলটিমেটলি দেখলাম যে ভারতবর্ষ পোলিওকে নির্মূল করতে পারলো। এবং সেই অবস্থা আজকে তুমি আমি কথা বলছি 2024, এটা কিন্তু 10 বছর
হলো সার্টিফিকেশনের, মানে 2014 সালের মার্চ মাসে। এক্স্যাক্টলি। এবং এই ভারতবর্ষের পোলিও ফ্রি থাকার জন্য এই যে পুরো সিআরও, সাউথ ইস্ট এশিয়ান রিজন, WHO এই পুরো অঞ্চলটা পোলিও মুক্ত হিসেবে সার্টিফাইড হয়েছিল 2014 সালে। তো এই যে 10 বছর ব্যাপী এই যে পোলিও মুক্ত অবস্থায় থাকা, এটা কিন্তু একটা হিউজ অ্যাচিভমেন্ট। তোমার একটা কথার সূত্র ধরে আমি বলছি, তুমি যেহেতু প্যালেস্টাইনের এক্সাম্পলটা দিলে, গাজায় যে পোলিও আনফর্চুনেটলি আবার পাওয়া গেছে, এটার সাথে না এই যে নির্মূলকরণ, এই যে মানে একটা ডিজিজকে ইরাডিকেট করে দেওয়ার একটা খুব ইম্পর্টেন্ট লেসন আছে। ধরো পোলিওর মতো যে ভাইরাস, এটা আমি বললাম অত্যন্ত চালাক ভাইরাস, কোথাও না কোথাও খুঁজে বার করে যে কোথায় আনভ্যাকসিনেটেড বা আন্ডার ভ্যাকসিনেটেড পপুলেশন আছে এবং সেখানে ইট পপস ব্যাক আপ। এটা কিন্তু বন্ধ হয়ে যাবে যদি গ্লোবালি, বিশ্বব্যাপী পোলিওকে নির্মূল করা যায়। তখন কিন্তু এই অঞ্চলগুলো পার্মানেন্টলি পোলিও মুক্ত হয়ে যাবে। মানে এমন একটা দারুণ, মানে আমার এটা ব্রেনস্টর্ম করতে ভালো লাগছে, মানে এমন একটা সময় আপনি কল্পনা করছেন, যে সময়টা, যে টাইম ফ্রেমটা, সেটা খুব অল্প কিছুদিন হলেও, যেটা পুরোপুরি পৃথিবীর মানচিত্রে কোথাওই ওটা নেই, এইরকম একটা সময়। ঠিক কথা। এবং সেটা যদি করা যায় তাহলে পোলিওকে পার্মানেন্টলি ইরাডিকেট করা যাবে, এলিমিনেট থেকে এরাডিকেশনে আমরা যেতে পারবো অ্যাবসলিউটলি, গ্লোবাল স্কেলে একটা পার্মানেন্ট লেভেল। এবং তখন এই জাতীয়, দেখো আমরা যতই চেষ্টা করি, কিছু কিছু অঞ্চল খুব আনফর্চুনেটলি এমন আছে যেখানে জিওপলিটিক্যাল আনরেস্টের জন্য বিভিন্ন জায়গায় যুদ্ধকালীন পরিস্থিতি আছে। তুমি জানো গাজা তো অবভিয়াসলি একটা এক্সাম্পল, পাকিস্তান আফগানিস্তানের বর্ডারিং এরিয়া, আমি আসবো রাইট, সোশ্যাল কারেক্ট ইস্যুগুলো তো একটু আসবো, রাইট। তো ওই যে ভালনারেবিলিটি গুলো আছে, এই জায়গাগুলো পোলিও ধরো ইন্ডিয়া যেমন পোলিও মুক্ত, কিন্তু পোলিওর রিস্ক থেকে মুক্ত নয়, রাইট। কারণ পোলিও কিছু কিছু জায়গায় কিন্তু এখনো আছে এবং ওই জায়গাগুলো থেকে আবার ফিরে আসতে পারে যদি ভারতবর্ষের মতো দেশ বা অন্যান্য দেশ যারা পোলিও মুক্ত, তা যদি টিকাকরণ কর্মসূচিকে ধরে না রাখে ঠিক করে। তো এই ব্যাপারটাকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে আমাদের, যে হ্যাঁ আমরা পোলিও মুক্ত আমাদের দেশ এবং সেটা খুব গর্বের ব্যাপার, ওটাকে আমাকে ধরে রাখতে হবে, একদম ঠিক, কিন্তু আমরা পোলিও রিস্ক মুক্ত নয়। রাইট রাইট। এখান থেকে একটা কথা, আমি একটু ভাইরাসটা নিয়ে আরো একটু কথা বলতে চাই। 3টে টাইপ আছে ভাইরাসটার, আমি যেটুকু যা পড়েছি। 3টে টাইপের কিছু ফিচার আছে আলাদা আলাদা। 2টো টাইপকে এলিমিনেট করা প্রবাবলি একটু ইজি, 3য় টাইপটার সঙ্গে লড়াই বেশি করতে হয়। আমি বেশি ডিকোড করতে চাইছি না, কারণ আমার এক্সপার্টাইজ খুবই কম। আমি চাইছি আপনি যদি এটা নিয়ে একটু বলেন। একদম ঠিক। পোলিওর 3 ভাই আছে বা বোন আছে, তুমি যা ইচ্ছে বলতে পারো, 3 সহোদরা। পোলিও টাইপ 1, টাইপ 2, টাইপ 3। তার মধ্যে তুমি যেমন বললে পোলিও টাইপ 2 আর পোলিও টাইপ 3, স্পেসিফিক্যালি ওয়াইল্ড পোলিও টাইপ 2 আর ওয়াইল্ড পোলিও টাইপ 3, মানে ওয়াইল্ড মানে আমি আবার বলছি যে ভাইরাসটা ছিল মানে ন্যাচারালি অকারিং, যার সাথে ভ্যাকসিনের কোনো সম্পর্কই নেই, সেই ওয়াইল্ড টাইপ 2 আর ওয়াইল্ড টাইপ 3 অ্যাকচুয়ালি ইরাডিকেটেড হয়ে গেছে। মানে এই দুটো টাইপ ওয়াইল্ড ভ্যারিয়েন্টগুলো বিশ্বের কোথাও নেই। এবং এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলস্টোন জনস্বাস্থ্যের, যে এই যে গ্লোবালি কোঅর্ডিনেটেড এফার্ট দিয়ে পোলিওর 3টে যে ধরন, 3টে যে ভাইরাসের টাইপ, তার মধ্যে 2টো কিন্তু চলে গেছে, মানে পার্মানেন্টলি ইরাডিকেটেড। রাইট। শুধুমাত্র পড়ে আছে তুমি যেমন বললে ওয়াইল্ড টাইপ 1। তো সেটা হলো 1 নম্বর বোঝার বিষয়। এই 3টে ভাইরাস টাইপের মধ্যে কিছু কিছু পার্থক্য আছে বেসড অন দেয়ার জেনেটিক স্ট্রাকচার, এবং এই পার্থক্য আছে যে কে কতটা ভেরুলেন্ট, মানে কোন ভাইরাস টাইপ কতটা বেশি প্যারালাইসিস করার রিস্ক রাখে। রাইট। তো ধরো ওয়াইল্ড টাইপ 1 যেটা এখনো আছে, সেটার কিন্তু এই রিস্কটা সব থেকে বেশি।
তুমি সেটা ইন্ডিকেট করলে, তুমি যেভাবে এক্সপ্লেন করছিলে, এই ঠিক। ওয়াইল্ড টাইপ 1 যদি কাউকে, যদি কোনো সবথেকে শক্তিশালী ইন আ ওয়ে, হুম, কেননা যদি একটা পপুলেশনকে এই ওয়াইল্ড টাইপ 1 ইনফেক্ট করে, তার ধরো 100 জন ইনফেক্টেড হয়েছে, প্যারালিসিস হওয়ার সংখ্যাটা কিন্তু সেখানে বেশি হবে আচ্ছা, কম্পেয়ার টু other two. ওয়াইল্ড টাইপ 2 আর ওয়াইল্ড টাইপ 3, Right. কেননা অন্য দুটো টাইপ আমরা বলি মোর সাবক্লিনিক্যাল ইন দেয়ার আচ্ছা। প্রেজেন্টেশন, কেননা ওই অ্যাগেন প্যারালিসিসের সংখ্যা মানে প্রপোর্শন, অনুপাতটা কম, হুম, বাকি দুটোই কম। বাকি দুটোই কম ওয়াইল্ড টাইপ 1-এর থেকে। এছাড়াও আরেকটা কমপ্লেক্সিটি আছে অর্ক, আচ্ছা, পোলিওর কিন্তু আরেকটা ধরন হয় যেটার অ্যাকচুয়াল অরিজিন হলো পোলিওর যে ভ্যাকসিন, ওরাল পোলিও ভ্যাকসিন, যেটা 2 ড্রপ দেয়া হয়, অত্যন্ত সেফ এবং এফেক্টিভ ভ্যাকসিন। কিন্তু যদি এমন জায়গায় ভ্যাকসিনটার ইউজ হয় যেখানে অনেক দিন ভ্যাকসিনেশন হয়নি, যেখানে অনেকগুলো মানুষ বিভিন্ন জেনারেশনের ভ্যাকসিনেশন ঠিক করে পায়নি, হুম, সেখানে কিন্তু এই ভ্যাকসিনটার ভ্যারিয়েন্ট তৈরি হতে পারে পোস্ট অ্যাডমিনিস্ট্রেশন। এটা খুব একটা জটিল বিষয়, আমি একটু ভেঙে বলার চেষ্টা Please. করছি। তো ইন আ ওয়ে এটা যদিও এর সূত্রপাত ভ্যাকসিনের ইউজ থেকে, কিন্তু আসল কারণ হচ্ছে ভ্যাকসিনটাকে ঠিক মতো ইউজ না করা। মানে এই যে জায়গাগুলো যেখানে আমরা আগে ঠিক করে ভ্যাকসিনেশন করতে পারিনি এবং যার ফলে সেখানে একটা ইমিউনিটি গ্যাপ তৈরি হয়েছে মানুষের মধ্যে, সেখানে এই ভ্যারিয়েন্টগুলো আসতে পারে, ভ্যারিয়েন্টগুলো তৈরি হতে পারে ফ্রম দ্যাট অরিজিনাল ভ্যাকসিন স্ট্রেন। এটাকে আমরা বলি ভ্যাকসিন ডেরাইভড পোলিও ভাইরাস আচ্ছা, বা VDPV। এটা আবার 3টে টাইপই হতে পারে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। তো এখন যদি তুমি মানে আমাদের ওয়ার্ল্ডের দিকে দেখো, ওয়াইল্ড টাইপ 1 আছে আমি যেমন বললাম, হুম। এবং সেটা শুধুমাত্র আছে পাকিস্তান আর আফগানিস্তানে। মানে বিশ্বের 99% দেশ, মোর দ্যান দ্যাট, আটকে দিয়েছে সাব সাহারান কান্ট্রিগুলো। একদম। সেখানেও কিন্তু ওয়াইল্ড টাইপ 1 নেই, আচ্ছা, মানে এন্ডেমিক সার্কুলেশন নেই। কখনো কখনো যেটা হয়, একটা দুটো কেস হ্যাঁ, হয়তো আসে ওই পাকিস্তান আফগানিস্তানের সূত্র ধরে, পপুলেশন মুভমেন্ট এটসেট্রা, কিন্তু ওয়াইল্ড টাইপ সার্কুলেশন কিন্তু সাব সাহারান আফ্রিকাতেও নেই, যেটা একটা হিউজ অ্যাচিভমেন্ট। তুমি চিন্তা করো, মানে আফ্রিকান সেটিং, এবং আফ্রিকাকে আমরা অনেক সময় একটা মোনোলিথ হিসেবে ধরি, যেটা খুব Right. আনফর্চুনেট। রাইট, আফ্রিকার বিভিন্ন দেশের ডায়নামিক্স কিন্তু বিভিন্ন রকম, ঠিক, কিন্তু সেটা মাথায় রেখেও সমস্ত সামগ্রিকভাবে সাব সাহারান আফ্রিকা কিন্তু এই ওয়াইল্ড পোলিও থেকে বিপদমুক্ত, মানে আটকে দিয়েছে। কিন্তু হ্যাঁ, বিপদমুক্ত কিন্তু পার্মানেন্টলি নয়, কেননা আসতে পারে, যেহেতু পাকিস্তান আফগানিস্তানে আছে। মুক্ত কথাটা বোধহয় একদম ঠিকঠাক, মানে হ্যাঁ, এই মুহূর্তে এই মুহূর্তে যদি ভ্যাকসিনেশন এফার্ট কন্টিনিউ ঠিক করে হয়। কিন্তু আমি যে কথাটা বললাম যে ভ্যাকসিন ডেরাইভড যে ভ্যারিয়েন্ট স্ট্রেনগুলো, আমরা তো ভ্যারিয়েন্ট স্ট্রেনটা শুনেছি কোভিডের সময়, এক্স্যাক্টলি, এটা কিন্তু খুব একটা ডিফারেন্ট নয়। মানে এই Right. বিভিন্ন মানুষের মধ্যে সার্কুলেট করতে করতে এই যে ভাইরাসগুলো, এই ভাইরাসগুলো অন্য ভাইরাসের সাথে ইন্টারঅ্যাক্ট করে। মানে ধরো পোলিও একটা টাইপের ভাইরাস, এই পোলিও ভাইরাস আবার ইন্টারঅ্যাক্ট করে অন্যান্য এন্টেরো ভাইরাসের সাথে, যেগুলো আছে আমাদের পরিবেশে, আমাদের জনস্বাস্থ্যের জনগণের মধ্যে, পপুলেশনের মধ্যে। তো সেই ইন্টারঅ্যাকশনের ফলে এই ভ্যারিয়েন্টগুলোর সৃষ্টি হয়। তো এই ভ্যারিয়েন্ট পোলিও ভাইরাস কিন্তু সাব সাহারান আফ্রিকাতে আছে, এবং সেইটা একটা বড় উদ্যোগ নেওয়া হচ্ছে যে সাব সাহারান আফ্রিকা থেকে কি করে এই ভ্যারিয়েন্ট পোলিও ভাইরাস, মানে পোলিও ভাইরাসের আরেকটা রকমের রূপ যেটা আমরা দেখতে পাচ্ছি, তাকে কিভাবে আটকানো যায়। এবং এর মধ্যে অনেক কিছু করা হচ্ছে। তার মধ্যে একটা ভ্যাকসিন যেটা আমরা নতুন ডেভেলপ করেছি, সেটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বাট এই হলো আজকের দিনে পরিস্থিতি। আমি ভ্যাকসিনের কথাটাই অবশ্যই আসবো, আমি সেটা সম্পর্কে একটু খবর নিয়েছি। ঠিক, একটা জিনিস আপনি এখানে আমাকে বলুন, সেটা হলো পোলিও সার্জারি।
পোস্ট পোলিও সার্জারি, হুম। পোলিওর ফলে যে প্যারালিসিস গুলো হয় তার যে সার্জারি, তার সেই সেই সার্জারির স্কিলটা অ্যাডপ্ট করা, সেটা কেন এত কঠিন অন্যান্য সার্জারির তুলনায়? ভারতবর্ষে এই সার্জারির ডাক্তার 4-5 জন বলা যেতে পারে, বা তারও কম। কেন এটা? কেন এই স্কিলটার মধ্যে মানে বিশেষ জায়গাটা কি, বা এভাবে বলা যায় যে ক্ষতিটা ঠিক কিভাবে হয়, যে কারণে এই ট্রেডটা পরবর্তীকালে চিকিৎসকদের পক্ষে অর্জন করাও কঠিন হয়ে যায়? দেখো অর্ক, আগেন বুঝতে হবে যে পোলিও অ্যাকচুয়ালি আমাদের শরীরে কি করে, কিভাবে Right. ক্ষতি করে। আমি যেটা বললাম, অত্যন্ত নটোরিয়াস একটি ভাইরাস, নিকৃষ্টতম ভাইরাস পোলিও। কারণ যদি পোলিও ভাইরাস কাউকে ইনফেক্ট করে, এবং স্পেশালি যেখানে ইনফেকশনটা খুব সিভিয়ার, সেখানে কিন্তু এই যে নার্ভের যে রুটসগুলো তাতে ড্যামেজ হয়, এবং সেই নার্ভগুলো যে মাসল, যে পেশি দের সাপ্লাই করছে, বা যে পেশির সাথে কানেক্টেড, সেই পেশিগুলো, সেই মাসলগুলো উইক হয়ে পড়ে, এবং অনেকাংশে সেই উইকনেসটা এত সিভিয়ার হয় যে সেই মাসেলসের ওয়েস্টিং হয়, মানে সেই মাসেলগুলো ইন আ ওয়ে শুকিয়ে আসে, তুমি বলতে ঠিক। পারো। এবং নানান রকম আরো চেঞ্জেস হয়, মানে অনেক সময় সংকুচিত হয়ে যায়, ডিফর্ম হয়ে যেতে পারে। ডিফর্মড হতে পারে, সেটা রিলেটেড। এটা একটা বড় স্পেকট্রাম। কোনো এমন ফর্মুলা নেই যেখানে আমরা বলতে পারি যে পোলিও ইনফেক্টেড হলে প্যারালাইসিসটা একেবারে এক ধরনেরই ইম্প্যাক্ট সৃষ্টি করবে। এটার এক্সটেন্টের ওপর ডিপেন্ড করে, Right. মানুষের যাকে ইম্প্যাক্ট করছে তার ইমিউন সিস্টেমের ওপর ডিপেন্ড করে। আমি খুবই ঘনিষ্ঠ বৃত্তে দেখেছি এই যে একজনের পা ইনফেক্টেড, ডান দিকের পা এবং বাঁ দিকের হাত ইনফেক্টেড। রাইট, রাইট। আপনি বলছেন বলে আমি রিলেট করতে পারছি। হ্যাঁ, এটা একটু রেয়ার, কিন্তু পোলিওর এরকম বিভিন্ন অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন আছে। আমরা অনেক সময় পোলিও মানেই মাথার মধ্যে কোরিলেট করি যে কোনো একটা পা পঙ্গু হয়ে গেছে, Right. রাইট? তা কিন্তু নয়। পোলিও বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে এফেক্ট করতে পারে, হাত তার মধ্যে একটি। অনেক সময় আমরা দেখা যায় খুবই রেয়ার সার্কামস্টান্সেসে ইভেন নেক ফ্লপ, মানে ঘাড়ের মাসেল উইক হয়ে গেছে এবং বাচ্চার ঘাড়টা ধূপ করে পড়ে যাচ্ছে। এর অনেক কারণ হতে পারে, কিন্তু পোলিও কিন্তু একটা কারণ। তো যার ফলে কোনো এমন ফর্মুলায় ফেলা যায় না যে পোলিওর প্যারালাইসিস হলে বা প্যারালাইসিস রিলেটেড ডিফর্মিটি হলে কোনো একটা রকমের সার্জারি দিয়েই সেটাকে কারেক্ট করা যাবে। ঠিক। তো এই একটা ব্যাপার তার মধ্যে আছে। আরেকটা ব্যাপার ভাবো অর্ক, যে নো ম্যাটার হোয়াট উই ডু, একবার যদি কারুর পোলিও প্যারালাইসিস হয়, এবং স্পেশালি যেগুলো সিভিয়ার প্যারালাইসিস, যেখানে সত্যিকারেরই ডিফর্মিটি হচ্ছে ইভেনচুয়ালি, সার্জারি করেও কিন্তু খুব যে ভালো কারেক্ট করা যায় সেই ডিফর্মিটিটা, বা সেই যে হাঁটা চলার যে ইম্প্যাক্ট, ইমপ্রুভ হয়তো করা যায়। এক্স্যাক্টলি করা যায়। আরেকটা জিনিস যেটা হয়, দেখো এটা একটা অদ্ভুত কোনানড্রাম, যে পোলিও জেনারেলি ইনফেক্ট করছে তাদেরই যারা প্রান্তিক। কারণ ঠিক। আগেন পোলিওর কিন্তু কোনো বাজবিছান নেই, আমাদের থেকে অনেক বেশি নোবেল আমি বলি এই ভাইরাসটা। মানে আমাদের যেমন খুব বাজবিচার আছে হয়তো, এবং 1890 থেকে ইউএস ভুগছে। হ্যাঁ, পোলিও কিন্তু একেবারে শহরাঞ্চলকেও ইম্প্যাক্ট করতে পারে, গ্রামাঞ্চলকেও করতে পারে। কিন্তু যেহেতু গ্রামাঞ্চলে বা প্রান্তিক মানুষদের কাছে সবসময় ভ্যাকসিন পৌঁছানো ঠিক করে যায় না, তারা আরো ভালনারেবল। রাইট। এবং তুমি তাদের কনটেক্সটে সেই কারণে এক্সপোজারটা বেশি হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং তাদের কনটেক্সটে ওই প্যারালাইসিস হবার পরে যদি সার্জারির পরে একটা সার্জারির অ্যাক্সেস পাওয়া ডিফিকাল্ট, এবং তারপরেও যদি ইমপ্রুভমেন্ট সেই মতো না হয়, তাহলে সেটা একটা ফ্যালাসি, সেটা একটা এক্স্যাক্টলি ফিউটাইল জায়গায় পৌঁছে যায়। ঠিকই। যার ফলেই এই যখন বেশ কিছু দশক আগে একটা গ্লোবাল স্কেল এটা ঠিক করা হয়েছিল যে পোলিওকে ইরাডিকেট করা যায় এবং ইরাডিকেট করা দরকার, তার একটা বড় কারণ এটা যে এই যে পার্মানেন্ট প্যারালাইসিস যেটা হয়, যেখান থেকে আর ঠিক অ্যাকচুয়াল রিকভারি হয় না, হ্যাঁ রিহ্যাবিলিটেশন হয় হয়তো কিছু কিছু ক্ষেত্রে। তো যার ফলে এই ইম্পর্টেন্সটা যে আমরা হওয়ার আগেই আটকাবো, এবং সেটাই মেক্স মোর সেন্স
than the corrective surgery or corrective intervention অলরেডি হয়ে যাওয়ার পরে। রাইট রাইট। আমাকে একটু এবার সেটব্যাকের কথাগুলো বলুন। আমি যেমন পড়েছিলাম একটা সময় আফগানিস্তানে যখন পোলিও টিকাকরণ চলছে, তখন তালিবানদের তরফ থেকে নানা রকম সেটা বন্ধ করার প্রচেষ্টা। এগেইন ওই ডিফিউশন অ্যান্ড ইনোভেশনটাই বোধহয় সত্য। যারা পিছিয়ে পড়া তারা ওটাকে, আমার মনে পড়ছে দীপেশ চক্রবর্তীও একটা সময় পাবলিক হেলথ নিয়ে কাজ করতেন, গণস্বাস্থ্যের ইতিহাস নিয়ে। দীপেশদা দেখিয়েছিলেন যে কলেরা, যখন কলেরার সুই ফোটানো হচ্ছে, কলকাতা শহর ছেড়ে বহু লোক পালিয়ে যেতেন। তো প্রশ্নটা সেক্ষেত্রে আমার থাকবে যে গ্লোবাল সেটব্যাকগুলো কোন কোন রিজিয়নে, আপনি তো আপনার কাছে একটা হেলিকপ্টার ভিউ আছে, বহু মানুষ একসাথে কাজ করতে যাচ্ছে, আপনি ওপর থেকে সেটা দেখতে পাচ্ছেন, কোন কোন জায়গায় কি ধরনের সেটব্যাক ফেস করার পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং আমার মনে হয় এটা থেকে কিন্তু সমাজেরও একটা ছবি পাওয়া যাবে যে কোন সমাজটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ঠিকই, এবং একদমই ঠিক বলেছ যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় শুধুমাত্র সেটব্যাক না, চ্যালেঞ্জেস বিভিন্ন রকমের আমরা সম্মুখীন হই এবং অনেক কিছু শিখতে পারি সেখান থেকে। এবং অনেক ক্ষেত্রেই আমি বলবো ওই অঞ্চলের মানুষরাই আবার সমাধান সৃষ্টি করে। তো দেখো, তুমি যদি ভারতবর্ষের দিকেই তাকাও, এই যে যখন আমি উত্তর বিহার অঞ্চলে কাজ করতাম, মধুবনী, সাহারসা, এই অঞ্চলগুলোর কথা বললাম, দ্বারভাঙা, এখানে কিন্তু চ্যালেঞ্জেস ছিল মেনলি অ্যাক্সেস। এই মানুষগুলোর কাছে যারা বারবার বন্যায় আক্রান্ত হচ্ছেন, বন্যা পীড়িত, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় কনস্ট্যান্টলি মুভ করতে হচ্ছে, তাদেরকে ঠিক করে অ্যাক্সেস পাওয়া, তাদের কাছে বারবার পৌঁছে যাওয়া ছিল সব থেকে বড় মুশকিল, সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং আমাদের হয়তো 4 ঘন্টা 5 ঘন্টা নৌকোয় করে ওই অঞ্চলগুলোয় যেতে হতো। সেই নৌকোয় একদিকে যেমন গরু ছাগল আছে, কেননা ওই একবারই তো যাচ্ছে মানুষজন, আরেকদিকে আবার আমরা বসে আছি ভ্যাকসিন বক্স নিয়ে। সে এক অদ্ভুত পরিস্থিতি এবং ভোলা যায় না সেই এক্সপিরিয়েন্সেসগুলো। তো সেইভাবে আমরা চেষ্টা করেছিলাম সলভ করার, যে ওই মানুষগুলোকে আমরা কখনোই আশা করতে পারি না যে তারা নৌকোয় চেপে হাসপাতালে আসবে, টিকা নিতে আসবে, আমরা যাব। এটা হলো জিওগ্রাফিক কমপ্লেক্সিটিকে কিছুটা হলেও সলভ করা। এবং এগুলোর কিন্তু এটা মানতেই হবে যে এগুলো যে করতে পারা গেছে তার মূল কৃতিত্ব কিন্তু স্বাস্থ্যকর্মীদের। ঠিক তাই। এবং তার মধ্যে অনেকেই কিন্তু ভলান্টিয়ার্স। তারা একেবারেই ঠিক যে সব সময় একেবারে যে সিস্টেমের পার্ট, তারা যে চাকরি করছেন ইনস্টিটিউশনে, তা কিন্তু সবসময় নয়। অনেকেই কিন্তু স্বেচ্ছাশ্রম দিয়েছেন। একদম তাই, স্বেচ্ছাশ্রম দিয়ে তারা যোগদান করেছিলেন। এবং এই স্বেচ্ছাশ্রমিকদের মূল ধারা এবং ফ্রন্ট লাইন লিডার্স কিন্তু ফিমেল ভ্যাকসিনেটার্স, মহিলা স্বাস্থ্যকর্মী, মহিলা স্বেচ্ছাসেবক, যারা ওই ভ্যাকসিন ক্যারিয়ার কাঁধে নিয়ে আমাদের পাশে বসতেন নৌকোগুলোতে। কারণ তারাই কিন্তু ওই যে প্রান্তিক মানুষদের কুঁড়ে ঘরের যে অ্যাক্সেসগুলো, যে মাকে ডাকলে যে যারা মারা বেরিয়ে আসবেন, তারা সাড়া দিতেন ওই মহিলা স্বাস্থ্যকর্মীদের ডাকাতেই। তারা ভাষাটাও জানতেন। হ্যাঁ, অ্যাবসলিউটলি। তো এটা হলো একটা উদাহরণ যে এই জিওগ্রাফিক চ্যালেঞ্জ ভাঙতে পারা গেছিল এই জাতীয় অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে, যে নো ম্যাটার হোয়াট, সে বন্যা হোক, ঝড় হোক, যাই হোক না কেন, আমরা পৌঁছে যাব কোনো না কোনোভাবে। আর একটা হলো জিওপলিটিক্যাল ইনস্টেবিলিটি। এখানেও কিন্তু আমি ইন্ডিয়ার এক্সাম্পল দেব। দেখো, ইন্ডিয়ার স্কেল অফ দ্য প্রবলেম ফ্রম আ জিওপলিটিক্যাল ইনস্টেবিলিটি পার্সপেক্টিভ এক্স্যাক্টলি সেম ছিল না আমরা হয়তো পাকিস্তান, আফগানিস্তানে যা দেখছি। তাতেও কিন্তু কিছু কিছু পকেটস ছিল। ইনফ্যাক্ট আসাম, যেখানে আমি কাজ করা শুরু করেছিলাম, মনে আছে আমার, আসামের কিছু কিছু জেলায় কিন্তু সবসময় অ্যাক্সেস থাকতো না। আমরা হয়তো ন্যাশনাল হেডলাইন্সে সেগুলো ভালো করে সবসময় দেখা যেত না, যেটা আমাকে খুব ট্রাবল করতো অ্যাকচুয়ালি, যে প্রান্তিক সব জায়গার খবর কিন্তু আমরা
মেইন স্ট্রিম মিডিয়াতে সবসময় পেতাম না, কিন্তু ইনফরমেশন ফ্লো ইমব্যালেন্স ছিল, এবং সেটা আমি কিছুটা মনে হতো ইন্টেনশনালও। একদম, এখানে একটা ক্ষমতার বিন্যাস কাজ করে। ঠিক, সে যাই হোক না কেন, সেই প্রবলেমসগুলোও কিন্তু ছিল। ইনফ্যাক্ট আমি তোমায় একটা উদাহরণ দেবো, এটা আমার নিজস্ব অভিজ্ঞতা। এই যে অবিশ্বাস বা এই কিছু কিছু ক্ষেত্রে সেটার সাথে ধর্মকে মিশিয়ে ফেলা হয়, কিছু কিছু ক্ষেত্রে সেটার সাথে কোনো কোনো কমিউনিটি বিলিফকে মিশিয়ে ফেলা হয়। কুলতলিতে যখন সুন্দরবন অঞ্চলে প্রথম পোলিও ধরা পড়ল, আমাকে সেখানে ডেপ্লয় করা হয়েছিল অন্যান্যদের সাথে। আমি সেখানে গিয়ে দেখলাম যে সেখানে একটা বড় অংশের মানুষের একটা অ্যাপ্যাথি আছে, একটা ভুল ধারণা আছে ভ্যাকসিন বা যে কোনো হেলথ ইন্টারভেনশনকে কেন্দ্র করে, যে হেলথ ইন্টারভেনশনগুলো হয়তো করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। কুলতলির যে শিশুটির পোলিও হয়েছিল, সেই শিশুটির দাদু ছিল এমন একজন, আমার মনে আছে যে আমি তার সাথে কথা বলেছিলাম বলে আমার খুব ভিভিডলি মনে আছে, যে যার বদ্ধমূল ধারণা ছিল যে ভ্যাকসিনে নানান রকম প্রবলেম আছে এবং দেওয়া উচিত নয়। কিন্তু দেখো, যখন আমরা তার সাথে গিয়ে কথা বললাম এবং লোকাল যে ধর্মীয় স্থল সেগুলোর সাথেও আমি গিয়ে কথা বলেছিলাম, সেখানকার যারা মূল যারা ওখানকার লিডার্স, আলটিমেটলি কিন্তু তারা কনভিন্সড হলো যে, বিশেষ করে যখন এই বাচ্চাটাকেও দেখছে, যার একটা 1.5 বছরের শিশু, যার যে পাটা নাড়তে পারছে না, মানে হাউস হোল্ড লেভেলে ওই ঠাকুরদা বা দাদু যেমন ব্যাপারটা আলটিমেটলি বুঝলেন, তেমনি কমিউনিটি লেভেলেও যারা ধর্মীয় যারা লিডার্স, তারাও কিন্তু বুঝলেন আলটিমেটলি, এবং বুঝলেন ওই কমিউনিকেশনের থ্রু। ইট নিডস মাচ এফোর্ট এবং পেশেন্স, এবং আমি তো বলবো দ্য রুট অফ ইট ইজ এমপ্যাথি। মানে আমার কমিউনিকেশন কিন্তু শুডন্ট স্টার্ট উইথ মি স্পিকিং, ইট শুড স্টার্ট উইথ মি লিসেনিং। আমাকে শুনতে হবে প্রথম, সেটাই কিন্তু আমার কাছে অন্তত কমিউনিকেশনের প্রথম ধাপ। তারপরে আমি বলবো, তারপরে আমি রিয়্যাক্ট করব বা চেষ্টা করব উত্তর দিতে। তো সেটা একটা এক্সাম্পল। তুমি বিশ্বাস করবে না অর্ক, ওই যে ঠাকুরদা, যার হয়তো আমি বলবো যার জন্য তার নাতির পোলিও হয়েছিল, কারণ সে ওই রোলটা প্লে করেছিল গ্রামে, যে দেখো ভ্যাকসিন দিও না, বুঝতে পারছি না, নানান প্রবলেম। উনি তখন ওপিনিয়ন লিডার হয়ে গেলেন আর কি গ্রামে। উনি ভ্যাকসিন ক্যারিয়ার নিয়ে গ্রামে গিয়ে বিভিন্ন বাড়িতে ভ্যাকসিন দিলেন। অসাধারণ। এটা WHO থেকে দে ইউজড অ্যাজ অ্যান এক্সাম্পল। কিন্তু এটাতে আমি ছিলাম বলে আমার এই অভিজ্ঞতাটা হলো, আমি তোমায় বলতে পারছি। এরকম অভিজ্ঞতা কিন্তু অনেকেরই ওই সময় হয়েছিল ইন্ডিয়াতে। দেয়ার ওয়্যার পকেটস, দেয়ার ওয়্যার এরিয়াস যেখানে বিভিন্ন কারণে, সেটা জিওপলিটিক্যাল ইনস্টেবিলিটি হোক, ইনসার্জেন্সি হোক, নর্থ ইস্টার্ন স্টেটে স্পেশালি, বা এই যে কিছু কিছু অঞ্চলে অবিশ্বাস বা ঠিক করে জনস্বাস্থ্যের মেসেজ হয়তো পৌঁছয়নি, তার সেটা রিলেটেড কিছু কিছু এরকম রিফিউজাল এরিয়াস ছিল, যেগুলোকে কিন্তু ওভারকাম করা গেছিল। এবং সেটাই যদি তুমি গ্লোবাল স্কেলে এখন দেখো, আমি বলবো পাকিস্তান আফগানিস্তানেরও যেগুলো বর্ডারিং এরিয়াস, সেখানে কিন্তু অন্য স্কেলে, অন্য ইন্টেন্সিটিতে এই অবিশ্বাসের একটা প্রতিফলন দেখা যাচ্ছে। ঠিক, তার দুটো লেয়ার আছে। একটা হলো জাস্ট দ্য সেটিং, ধরো এত ডিফিকাল্ট সেটিং টু রিচ, ওই কমিউনিটিগুলো অনেক সময় বিচ্ছিন্ন হয়েই তারা আছে, বহু, যেমন বালুচিস্তানের একটা বড় অংশ। এক্স্যাক্টলি। তো সেই একটা ইনহেরেন্ট ডিসকানেক্ট আছে, লেটস সে উইথ দ্য মেইন স্ট্রিম, এবং যেখানে এফার্টটা অনেক বেশি ইন্টেন্সিফাইড হওয়া উচিত তাদেরকে অ্যাকচুয়ালি রিচ করা। এবং রিচ করা কিন্তু আমি এখানে বোধহয় পলিটিক্যাল পার্টির ভূমিকাটাও ডেফিনেটলি আছে। এবং এই রিচ করা কিন্তু আমি শুধুমাত্র ফিজিক্যাল ফর্মে বলছি না, মেটাফরিক্যালিও তাদের সাথে কানেক্ট করতে হবে, তাদের সাথে আমাদের একটা আত্মিক বন্ধন সৃষ্টি করতে হবে, বুঝতে পারা যে তারা কি চাইছে, অবিশ্বাস কোত্থেকে আসছে, এবং আমরা কিভাবে বোঝাতে পারি যে এই ভ্যাকসিনের দরকার কিন্তু তাদেরই ছেলে মেয়েদের জন্য।
তো এটা একটা লেভেলে অর্ক। আরেকটা হচ্ছে জাস্ট দ্য কনটেক্সট অফ অ্যান অ্যাক্টিভ ওয়ার। তুমি যদি দেখো পাকিস্তান আফগানিস্তানের বর্ডারিং এরিয়াজে কনস্ট্যান্ট স্ট্রাইকস হচ্ছে, কনস্ট্যান্ট ব্লাস্টস হচ্ছে, আগেন সব জায়গায় না কিন্তু বিভিন্ন পকেটসে। তো সেটা অবভিয়াসলি পাকিস্তানের একটা বড় অংশ পাকিস্তান থেকেই বিচ্ছিন্ন হতে চাইছে। ঠিকই, তো সেটা ডিসরাপ্ট করে এই জাতীয় অ্যাক্টিভিটিস টু রিচ আউট টু দ্য পপুলেশন, রাইট? এবং তুমি ভাবো যে যেখানে তারা হয়তো সিরিয়াতেও আপনাদের নিশ্চয়ই এই ধরনের অ্যাবসলিউটলি সিরিয়া ইজ, তুমি সিরিয়া বললে থ্যাঙ্কস টু দ্যাট, বিকজ সিরিয়া ইজ অ্যান এক্সেপশনাল এক্সাম্পল যেখানে ওই দেশটা কিন্তু এই যুদ্ধের আগে ভ্যাকসিনেশন কর্মকাণ্ড, টিকা রিলেটেড কর্মসূচি খুবই ভালো করে ইমপ্লিমেন্টেড করত। আচ্ছা। এবং ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজেস কিন্তু বিরাট প্রবলেম ছিল না সিরিয়াতে, কারণ তারা বোথ দ্য ডেলিভারি অফ ইট, মানে দেখো ভ্যাকসিন মানে ভ্যাকসিনেশন এফার্টে, টিকাকরণ কর্মসূচির দুটো স্পেকট্রাম আছে। একটা হচ্ছে যারা টিকা দিচ্ছে, মানে দ্য সিস্টেম, সেটা একেবারে সরকারি পর্যায় থেকে গ্রাসরুট পর্যায়ের যারা আছেন তাতে ইনভলভ, তাদের রোল এবং তারা কতটা এফেক্টিভলি সেই কর্মসূচি করছেন। আরেকটা এন্ড অফ দ্য স্পেকট্রাম হলো যারা নিচ্ছেন, তারা কতটা জানেন ভ্যাকসিন সম্বন্ধে, তারা কতটা আগ্রহী সেই ভ্যাকসিন অ্যাকসেপ্ট করায়, রাইট? সিরিয়া ইজ ওয়ান এক্সাম্পল যেখানে এই দুটো স্পেকট্রামে কিন্তু খুব ভালো করে কাজ করতো, বোথ দ্য সিস্টেম অ্যান্ড জনসাধারণ যারা রিসেপশনের জায়গায় একদম রয়েছে। ঠিক। যার ফলে আমি এই এক্সাম্পলটা বারবার দিই, কারণ আমাদের না অনেক সময় মাইন্ডসেট হয় যে ও ভ্যাকসিনেশনের প্রবলেম, তার মানে বোধহয় একটা কোনো পার্টিকুলার রিলিজিয়ন কমিউনিটি। একদম ভুল ধারণা, এটা কনটেক্সচুয়াল। তো সিরিয়াতে আগেন দ্য মোমেন্ট দ্য ওয়ার হ্যাপেন্ড, এবং এটা আগের দশকের কথা বলছি আমি, দ্য সিস্টেম কোল্যাপসড এবং তারপরে ওখানে পোলিও ভাইরাস পাওয়া গেল সিরিয়াতে। গাজাতেও কিন্তু এক্স্যাক্ট সেম সিচুয়েশন। 1998 এর পর গাজায় কখনো আর ঠিক তাই এটা পাওয়া যায়নি, আবার এই সময় পাওয়া গেল। এবং তার কারণ কি তুমি ভাবো, পাওয়া যায়নি কেন? নিঃসন্দেহে স্টেবিলাইজড সিস্টেম, এফেক্টিভ সিস্টেম এবং কমিউনিটি ওয়াজ উইলিং, রাইট। দুটোই না হলে কিন্তু হয় না। এবার এখানে মনে হচ্ছে আমার এইটা যে কমিউনিটি কতটা উইলিং সেটাও নির্ভর করছে যে সে তার বেসিক টুকু থেকে ডিপ্রাইভড কিনা, তার ঠিক সে কতটা মানে একটা স্টেবল জায়গায় আছে। নিঃসন্দেহে আমরা যে গাজার কথা বলছি সেখানে লোকের ভাত নেই, লোকের মানে যে অবস্থা দিয়ে মানুষকে যেতে হচ্ছে, খাওয়ার জলের অসুবিধে, ইলেকট্রিসিটির অসুবিধে, আজ এখানে আছে কাল কোথায় মাইগ্রেট করতে হবে জানে না। সেক্ষেত্রে কমিউনিটিটা মানে ভালনারেবল হয়ে যায় এমনিতে। একদম, তখন তো একটা অ্যাটিপিক্যাল সিচুয়েশন অলরেডি, যার ফলে ভালনারেবিলিটিসও অন্যরকম। খুবই খুবই আনফর্চুনেট একটা অসহনীয় পরিস্থিতি যেখানেই এরম যুদ্ধ চলেছে, এবং বিশেষ করে শিশুদের কথা ভাবো। এবং আমার সব থেকে যেটা অসহায় লাগে যে এই ধরনের সেটিংয়ে যেখানে একটা সময় থিংস ওয়্যার ফাংশনিং, একদম যেটা বললাম যে কমিউনিটিও উইলিং, এবং 26 বছর গাজা ওয়াজ বা প্যালেস্তাইন ওয়াজ ঠিক পোলিও ফ্রি। 26 বছর পর জিনিসটা রেকার করছে, সেটা তো খুব একটা ভয়ের ব্যাপার। ঠিক তাই, কিন্তু তার আগেন মূল কারণ সিস্টেমগুলো কোল্যাপস করেছে। এবং তার সাথে তুমি যেটা বললে, যেখানে এ বাড়ি ও বাড়িতে বোমা পড়ছে, এবং মানে কোনো মানে পোলিও নিয়ে ভাবাটা তার কাছে এখন একটা যেন অনেক বড় ব্যাপার, কষ্ট কল্পনা সর্বক্ষেত্রেই। কারণ যারা সেই পোলিও ভ্যাকসিন নিয়ে যাচ্ছে তাদেরও কথা ভাবো, রাইট, সেটাও একটা চ্যালেঞ্জ। ঠিক তাই, মানে এটা তখন তো আমি খুবই ইন্টেন্সলি জিনিসটা ফলো করছিলাম যে যদি ভ্যাকসিন দিতে হয় তাহলে 6 লাখের বেশি শিশুকে ভ্যাকসিনেট করতে হবে ওই রকম একটা পরিস্থিতিতে। ঠিক, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই করা গেছে। একটু বলুন না এই ঘটনাটা কিভাবে ঘটানো সম্ভব হলো? দেখো, এটা আগেন সম্ভব হয়েছে প্রাইমারিলি যেহেতু এই গ্লোবাল এফার্টটা আছে, যে যেখানেই আমরা পোলিও ভাইরাস খুঁজে পাই, যেহেতু এটা আমি যেটা শুরুতেই বললাম, যেহেতু এটা একটা ডেজিগনেটেড পাবলিক হেলথ এমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন,
একটা গ্লোবাল সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যায়, যেখানে আমরা চেষ্টা করি যে যেখান থেকে পোলিও ভাইরাস পাওয়া যাচ্ছে আসছে তাদেরকে সাপোর্ট করা হয়। এবং তার সাথে ভীষণভাবে জরুরি যারা লোকাল অথরিটিস, সেটা কান্ট্রি লেভেলে হোক বা সেটা প্রভিন্সিয়াল লেভেলে হোক, অর এট দ্য লেভেল অফ দ্য সিটি অর দ্য ভিলেজ, কোঅপারেশন এবং সাপোর্ট দরকার হয়। এই দুটো মিলিয়ে চেষ্টা করা হয় যে ভলান্টিয়ার্সদের, স্বেচ্ছাসেবকদের, সেবিকাদের এবং হেলথ ওয়ার্কার্সদের অ্যাক্টিভেট করা, ভ্যাকসিন পাঠানো, এবং আলটিমেট গোল হলো যে শিশুগুলো ভালনারেবল, যে বাচ্চাগুলো ওখানে আনপ্রোটেক্টেড, তাদেরকে ভ্যাকসিনেট করা। তো গাজাতেও কিন্তু সেম করা হয়েছে অর্ক, এবং রিয়েলি স্ট্রাইকিং যে এই সিচুয়েশনে যেখানে একটা ভীষণ রকম অ্যাক্টিভ ওয়ার চলছে, সেখানেও কিন্তু সেপ্টেম্বর মাসে, মানে এই 2024 সেপ্টেম্বর অক্টোবর মাসে একটা হিউম্যানিটেরিয়ান পজ করা হয়েছিল, যেখানে ভ্যাকসিনেটাররা একটা সুযোগ পেয়েছিলেন যে লোকাল কমিউনিটিসে গিয়ে বাচ্চাদের ইমিউনাইজ করা। মোর দেন 600,000 বাচ্চাদের ভ্যাকসিনেট করা গেছিল। এক্স্যাক্টলি, অকল্পনীয়। এবং সেকেন্ড টাইম সেটা আবার করা হয়েছে, যদিও সেকেন্ড টাইমের ভ্যাকসিনেশন এফার্টটা ইন্টারাপ্টেড হয়েছিল আগেন ওই যুদ্ধকালীন পরিস্থিতিতে, কিন্তু করা গেছে অর্ক, এবং করা সম্ভব, জানো তো। মানে এবং আমি দেখছিলাম যে ফ্রিজটা লাগে ভ্যাকসিনটা স্টোর করার জন্য, সেই ফ্রিজটার আবার জেনারেটর লাগে, কারণ ফ্রিজটা তার মধ্যে বিদ্যুৎ চলাচল করতে হবে, তবেই ফ্রিজটা চলবে। তো সেইটা নিয়েও একটা চিন্তায় পড়ে গেছিলেন স্বাস্থ্যকর্মীরা। ঠিকই তো, কারণ এই ভ্যাকসিনগুলোকে কোল্ড চেন রাখতে হয়। তার মানে হলো যে একটা পার্টিকুলার টেম্পারেচারে রাখলে তবে ভ্যাকসিনগুলো ঠিক থাকে, মানে সঠিকভাবে কাজ করতে পারে, ইমিউনিটি দিতে পারে যখন দেয়া হচ্ছে ভ্যাকসিনগুলো। তো ওই কোল্ড চেন যদি মেনটেন না হয়, যদি বরফ ঠিক করে না পাওয়া যায়, এবং বরফ পেতে গেলে তুমি যেটা বললে ফ্রিজার লাগবে, ফ্রিজার চালু রাখতে গেলে ইলেকট্রিসিটি লাগবে। তো একটা ব্রোকেন সিস্টেম যেখানে অলরেডি বোমা পড়ছে, হসপিটালসেও বোমা পড়ছে, সেখানে তো এগুলো খুব ডিফিকাল্ট। কিন্তু কন্টিনজেন্সিজ আর দেয়ার, যেগুলো করে চেষ্টা করা হয় যে একটা অ্যাডহক বেসিসে করা, বিষয়টাকে সামলানো। আমি একটা একদম বেসিক প্রশ্ন করতে চাই, পোলিও কিভাবে সংক্রমিত হয়? মানে এটা কি খাবার বা জল? আমি একদম পাবলিক অ্যাওয়ারনেসের জন্য এই প্রশ্নটা রাখছি এখানে। খাওয়ার, জল, হাঁচি, কাশি, এইরকম বা স্পর্শ, রোগীর সংস্পর্শে আসা, এর মধ্যে থেকে সংক্রমিত হতে পারে? খুবই জরুরি প্রশ্ন। দেখো, পোলিও আগেন যেটা আমি প্রথমেই বললাম, প্রথম যেটা বুঝতে হবে যে ভাইরাসটা কিন্তু খুব সংক্রামক, খুব তাড়াতাড়ি সংক্রমিত হতে পারে। এবারে তোমার প্রশ্নে আসছে যে কিভাবে সংক্রমণ সম্ভব। পোলিওর সংক্রমণের সব থেকে কমন মোড বা কমন পদ্ধতি, উপায় হচ্ছে ফিকাল ওরাল রাউটে সংক্রমণ। তার মানে হলো পোলিও ভাইরাসটা অ্যাকচুয়ালি আমাদের যে গাট, আমাদের ইন্টেস্টিনের মধ্যে মাল্টিপ্লাইড হয়, রেপ্লিকেট করে, এবং স্টুল এক্সক্রিশনের মাধ্যমে পরিবেশে ছড়িয়ে পড়ে। তো কারোর যদি স্যানিটেশন হাইজিন ভালো না হয়, স্যানিটেশন হ্যাবিট, সেক্ষেত্রে ওই ফিকাল ওরাল রাউটে ট্রান্সমিশন হতে পারে যদি কেউ ভালো করে হাত না ধোয়। দেখো, হাত ধোয়া বাই দ্য ওয়ে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে সহজ জনস্বাস্থ্যের ইন্টারভেনশন। রাইট। তো ঠিক করে সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো এইগুলো যেখানে ভালো করে নেই, এবং তুমি যেটা আগে বললে যেখানে পপুলেশন ডেন্সিটি খুব বেশি, সেখানে পোলিও খুব তাড়াতাড়ি ছড়াতে পারে এই ফিকাল ওরাল রাউট দিয়ে। তার মানে অপরিষ্কার হাত যদি হয়, তার আগে হয়তো মলত্যাগ করেছে বাচ্চাটা, মা বা বাবা বা অন্য কেউ, যাদের হাত হয়তো অপরিষ্কার, এক্স্যাক্টলি, সেক্ষেত্রে কিন্তু মানুষের থেকে মানুষের ছড়াতে পারে ওই হাতের থ্রুও। আরেকটা যেটা হয় ওরাল ট্রান্সমিশন, মানে ইনফেকশনের প্রথম কদিন, বিশেষ করে ইনফেক্টেড হওয়ার ধরো 3 থেকে 7 দিনের ফেজটায়
যেখানে ইনফেকশাস লোড খুব বেশি থাকে, ভাইরাস লোড খুব বেশি থাকে শরীরে, সেক্ষেত্রে কিন্তু হাঁচি কাশি বা ফ্যারিঞ্জিয়াল সিক্রেশন বা নেজোফ্যারিঞ্জিয়াল সিক্রেশন থেকেও ছড়াতে পারে। যদিও এই ছড়ানোর রিস্কটা একটু কম, কারণ এই যে বেরিয়ে আসা ভাইরাসের এই যে ওরাল সিক্রেশনের মধ্যে দিয়ে বা নেজাল সিক্রেশনের মধ্যে দিয়ে একটু কম সময়ের জন্য হয়। ফিকাল এক্সক্রিশন যেটা আমি বললাম, যে মলত্যাগের মধ্যে দিয়ে যে বেরিয়ে আসা, সেটার আবার ডিউরেশনটা একটু লম্বা, মানে 3 থেকে 4 সপ্তাহ অবধি চলে, অনেক সময় আরেকটু বেশি। তো যার ফলে এই ছড়ানোর রিস্কটা বেশি থ্রু স্টুল এক্সক্রিশন অ্যান্ড পুয়ার হ্যান্ড হাইজিন, পুয়ার হাইজিন ইন জেনারেল। কিন্তু ওরাল ট্রান্সমিশনও কিন্তু সম্ভব, যার ফলে ওই হাঁচি কাশি বা ওরাল সিক্রিশনসের মধ্যে দিয়ে আগেন সেক্ষেত্রেও কিছুটা হ্যান্ড হাইজিন ইম্পর্ট্যান্ট, ছড়াতে পারে। তো এইভাবে পোলিও ভাইরাস বেসিক্যালি ছড়ায়। আমরা শুরু করেছিলাম একটা বিশেষ রোগের কথা দিয়ে। বলা হচ্ছিল যে আমি শুনেছি যে রোগটা রোগীর দেহে দেখা যাচ্ছে, তার কারণ অতীতে তিনি পোলিও ইনফেক্টেড ছিলেন। এটা কি ঠিক নাকি এটা মিথ? পোলিও নিয়ে কি বেশ কিছু মিথ আছে এখনো, নাকি না সত্যি অতীতে পোলিওর কোনো সিমটমস ছিল, পোলিও ছিল, হয়তো তিনি সুস্থ হয়ে গিয়েছেন বা পার্শিয়ালি সুস্থ হয়ে গিয়েছেন, তার মধ্যে অন্যান্য কোনো রোগ ভবিষ্যতে রেকার করতে পারে? এই জায়গাটা যদি আপনি একটু বলেন। দেখো, আমাদের দেশে কোনো কিছুই ঠিক মিথ এর বাইরে নয়, সব কিছুর মধ্যে কিছু কিছু এই জাতীয় জিনিস ঢুকে পড়ে। দেখো, পোলিও যেহেতু একটা স্পেকট্রাম ইন আ ওয়ে, মানে যেটা আমি চেষ্টা করলাম বোঝাতে, যে নানানভাবে প্রেজেন্ট করতে পারে। সিভিয়ারিটি অফ দ্য প্যারালাইসিস অ্যান্ড ইনফেকশন ভীষণভাবে ভ্যারি করে। সেই জন্য খুব একেবারে পিন পয়েন্ট করে বলা কিন্তু সবসময় সম্ভব হয় না যে এটাই হবে এক্স্যাক্টলি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা সেটা ডিফাইন করতে পেরেছি। দেখো, পোস্ট পোলিও সিনড্রোম বলে একটা ডিফাইন্ড ক্যাটাগরি আছে, যেখানে পোলিও হয়তো হয়েছিল অনেক বছর আগে, কিন্তু বেশ কিছু বছর, কোনো কোনো ক্ষেত্রে বেশ কিছু দশক পরে ওই অঞ্চলটিতেই নতুনভাবে কিছু কিছু সিমটমস দেখা যায়। সেটা যন্ত্রণা হতে পারে, সেটা আরও অ্যাসোসিয়েটেড ফিচার্স হতে পারে। তো এগুলো কিন্তু ডিফাইন্ড, এবং এগুলোর মধ্যে কোনো মিথ নেই। এগুলো অ্যাকচুয়ালি রিলেটেড টু দ্যাট অরিজিনাল ইনফেকশন। কিন্তু এর মানে কিন্তু এই না যে ওই শরীরেও পোলিও ভাইরাসটা এখনো রয়ে গেছে। এইটা ভীষণ ইম্পর্ট্যান্ট বোঝা। পোলিও ভাইরাস যদি একবার কাউকে ইনফেক্ট করে, কারোর মধ্যে সংক্রমণ হয়, সেই মানুষটি যদি ইমিউন কম্পিটেন্ট হন, মানে তার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু পোলিও টিপিক্যালি ওই 3 থেকে 4 সপ্তাহের বেশি টিপিক্যালি আর থাকতে পারে না। খুব রেয়ার কেসে অনেক সময় 6 থেকে 8 সপ্তাহ সেটা হতে পারে, তার বেশি হয় না যদি রোগ প্রতিরোধ ক্ষমতা একটা মানুষের ঠিক থাকে। যার ফলে যাদের মধ্যেই নতুন সিমটমস দেখা যাচ্ছে, সেটা পোলিও রিলেটেডও যদি হয়, মানে অরিজিনাল পোলিও রোগের সঙ্গে রিলেটেডও হয়, ভাইরাসটা কিন্তু আর সেটা করছে না, কারণ শরীর থেকে পোলিও ভাইরাস চলে গেছে। একদম ঠিক। তো এইটা তুমি মাথায় রেখো, যে যেটা দেখছি আমরা সেটা এমন একটা জিনিস, সেটা আমার শরীরের সঙ্গে সম্পর্ক আছে, বায়োলজিক একটা লিঙ্ক আছে। কেন, মাসেলটা হয়তো ইম্প্যাক্টেড হয়েছিল, সেই মাসেলের ইম্প্যাক্টের জন্য সেখানে একটা রিয়াকশন হচ্ছে বিভিন্ন ট্রিগার্সের জন্য। কিন্তু ভাইরাসটা আর কিছু করছে না। ভাইরাসটা কিন্তু লেটেন্ট নয়, যেটা কিছুটা ডিফারেন্ট ভ্যারিসেলার সঙ্গে, যে অনেক সময় শিঙ্গলস বা পরবর্তীকালে জস্টার এটসেট্রা যেগুলো প্রতিফলন হয় অনেক বছর পরে, সেটা লেটেন্ট ভাইরাসের সাথে একটা লিঙ্ক আছে, সেইটা পোলিওর ক্ষেত্রে নয়। যার ফলে নির্মূল যদি পোলিওকে করা যায়, তাহলে নির্মূল হয়ে গেল। এইবার আমি তোমার এক্সাম্পলটায় আসছি, যে কিছু কিছু ক্ষেত্রে
মাসল উইকনেস, পার্মানেন্ট মাসল উইকনেস বা প্যারালিসিস বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারে। সেই অঞ্চলটা যেটা বললাম, মাসেলগুলো কনস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, সেখানকার ভেইনস ইম্প্যাক্টেড হতে পারে। তো যদিও এটা বলা খুব মুশকিল যে এক্স্যাক্টলি ওই ভ্যারিকোজ ভেনের যে এক্সাম্পলটা তুমি বললে এটা অ্যাকচুয়ালি রিলেটেড কিনা উইদাউট লুকিং ইন টু দ্য ডিটেলস, বাট দের ইজ এ পসিবিলিটি যেখানে অলরেডি লেগ মাসেলস ইম্প্যাক্টেড হয়েছে, সেখানে ওই উইকনেসটা রিলেটেড এই প্রতিফলন হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে মিথ কাজ করে, ধরো কিছু একটা হয়েছে অ্যাকচুয়ালি আনরিলেটেড, কিন্তু আমরা লিঙ্ক করে দিলাম যে আচ্ছা কোনো সময় হয়েছিল ওইটা থেকে হয়তো। আরেকটা জিনিস তুমি মাথায় রেখো যে আমাদের দেশে অনেক সময় আমি দেখতাম যেটা হতো যে প্যারালিসিস মানেই পোলিও, ঠিক তাও কিন্তু নয়, তাই না? আমরা অনেক সময় কিন্তু টেস্ট করে হয়তো দেখিনি। ঠিক যেমন গায়ে র্যাশ বেরিয়েছে মানেই হাম, তা কিন্তু নয়। একটা মানে জ্বর হয়েছে তার সাথে র্যাশ বেরোনোর অনেক কারণ হতে পারে। ভাইরাস তার মধ্যে একটা, ভাইরাসের মধ্যে মিজলস বা হাম আরেকটা। তো এই আর কি, যার ফলে এই কোরিলেশনগুলো একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় অনেক দিন পরে, যেখানে অ্যাকচুয়ালি আমরা জানি না যে ওই যে প্যারালিসিসের কথা আমরা বলছি তার কি স্টুল টেস্ট হয়েছিল, তার সেই স্টুল টেস্টের পরে কি পোলিও ভাইরাস পাওয়া গেছিল, কোনো সাবস্টেনশিয়াল এভিডেন্স থাকে না, যার ফলে এটা বলা খুব মুশকিল। আপনাদের পোলিও টিকা নিয়ে যে গবেষণা, যে ইমপ্লিমেন্টেশন, যে উদ্ভাবন, সেটা পরবর্তীকালে কোভিডের টিকার গবেষণায় ভীষণ সহায়ক হয়েছে। মানে মাদার এভিডেন্স হিসেবে কাজ করেছে যে এটাকেও রেপ্লিকেট করা যায়, তাহলে আমরা এভাবেও বানাতে পারি। তার মানে দুটো দিক জিজ্ঞেস করছি, এক আপনাদের কাজটা, দুই সে কাজটা কি করে কোভিড ভ্যাকসিন যারা তৈরি করছিল তাদের মোটিভেট করলো, যদি একটু বিস্তারিত বলেন। অর্ক, তোমার গবেষণার জন্য অনেক ধন্যবাদ। তুমি অলরেডি এগুলো নিয়ে পড়েছো, বোঝাই যাচ্ছে। দেখো, আমরা আনফর্চুনেটলি ইন আ ওয়ে এই কোভিড-19 প্যান্ডেমিকের পরে অনেক ক্ষেত্রেই মানে ডিনার টেবিল কনভারসেশনেও এগুলো চলে এসছে, এপিডেমিওলজি, ভ্যাকসিন ডেভেলপমেন্ট, আউটব্রেকস, এইগুলো চলে এসেছে। কিন্তু এগুলো কিন্তু ছিল মানে একটা সায়েন্টিফিক লেভেল, এই নিয়ে কাজ অনেক দিন চলছে। এবং তুমি যদি সত্যিকারেরই দেখো ভ্যাকসিন ডেভেলপমেন্ট, ওই যে স্পেকট্রাম অফ রিসার্চ বা কাজ, সেখানে অনেক উন্নতি হয়েছে এই কোভিডের আগেও। ইনফ্যাক্ট ইমিউনোলজি নিয়েও কাজের কিন্তু খুবই উন্নতি হয়েছে। ঠিকই। তো সেটা ফর্চুনেটলি চলছিল ইন আ ওয়ে দ্যাট কন্ট্রিবিউটেড টু আস হ্যাভিং দ্য কোভিড-19 ভ্যাকসিনস ইন সাচ আ শর্ট স্প্যান অফ টাইম। আমাদের এক্সাম্পল যদি তুমি দেখো, আমরা পোলিও, যেহেতু আগেন পোলিও কিন্তু একটা আইসোলেটেড জিনিস নয়, পোলিও অলরেডি ডেজিগনেটেড পাবলিক হেলথ এমার্জেন্সি, যার ফলে পোলিও নিয়ে কাজও যেটা হয় আমরা চেষ্টা করি সেটাকে এমার্জেন্সি লেভেলেই করা, মানে যাতে ভ্যাকসিন দরকার হলে ভ্যাকসিন, সার্ভেলেন্সের ডিটেকশন টুল দরকার হলে যে কীভাবে আমি পোলিওকে ডিটেক্ট করছি, কত তাড়াতাড়ি ডিটেক্ট করছি, এগুলো নিয়ে কিন্তু কনস্ট্যান্ট কাজ হচ্ছে এবং একটা থেকে আরেকটা মাইলস্টোনে যাওয়ার চেষ্টা চলছে। তো সেরকমভাবেই আমরা যখন দেখলাম যে সাব সাহারান আফ্রিকাতে এই যে ভ্যারিয়েন্ট পোলিও ভাইরাসের কথা আমরা যেটা বললাম, যে কোনো ক্ষেত্রে ভ্যাকসিন রিলেটেড ভাইরাসটা যদি এমন পপুলেশন খুঁজে পায় যেখানে বহুদিন ভ্যাকসিনেশন হয়নি বা ঠিক করে ভ্যাকসিনেশন হয়নি, সেখানে অন্যান্য ভাইরাসের সাথে ইন্টারঅ্যাক্ট করে রিকম্বাইন করে নতুন ভ্যারিয়েন্ট সৃষ্টি করছে, কিছুটা যেরকম আমরা কোভিডের ক্ষেত্রে দেখেছিলাম। সেগুলো যখন আমরা দেখলাম তখন আমরা শুরু করলাম ডেভেলপ করা যেটাকে আমরা বলি নভেল ওরাল পোলিও ভ্যাকসিন টাইপ 2 স্পেসিফিক অর NOPV2। তো এই ভ্যাকসিনটা ডেভেলপমেন্ট হ্যাজ বিন কোয়াইট আ ইউনিক স্টোরি। মানে একটা এই যেহেতু আগেন আমরা এমন একটা ভাইরাসের আগেনস্টে যুদ্ধ করছি যে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে, প্যারালাইসিস করতে পারে, আমরা চেষ্টা করেছিলাম ওই সময় 2011-12 সালে যখন এই প্রথম আমাদের আইডিয়াটা এলো যে এরকম একটা ভ্যাকসিনও তৈরি করা যায় যেটা ইনহেরেন্টলি আরও স্টেবল এবং যেটার ওই ভ্যারিয়েন্ট সৃষ্টি করার
রিস্কটা অনেক কম। তো তখনই আমরা প্ল্যান এমনভাবে করেছিলাম যাতে খুব তাড়াতাড়ি ভ্যাকসিনটা ডেভেলপ করা যায়, এবং এমন একটা পাথওয়ে চুজ করা হয়েছিল, এমন একটা রেগুলেটরি পাথওয়ে চুজ করা হয়েছিল যাকে বলা হয় এমার্জেন্সি ইউজ লিস্টিং পাথওয়ে, যেটা ইনহেরেন্টলি ডিজাইনড ফর পাবলিক হেলথ এমার্জেন্সিজ। কারণ দেখো, যদি তুমি বহুদিন ধরে ইভ্যালুয়েট করতে চাও, তাহলে তো ততদিনে ওই রোগটাও ছড়িয়ে পড়বে, অনেক বেশি মানুষ প্রভাবিত হবেন। তো ওই ইউএল বা এমার্জেন্সি ইউজ লিস্টিং প্রসেস অথরাইজেশন পাথওয়েটা প্রথমবার অ্যাপ্লাইড হলো এই নভেল ওরাল পোলিও ভ্যাকসিন টাইপ 2 জন্য, NOPV2 জন্য। তো যার ফলে যেটা হলো যে ওই পাথওয়েটা অলরেডি টেস্টেড হয়ে গেল, অলরেডি পরীক্ষা করা হয়ে গেল, আর করতে হলো না। ঠিক তাই। তো নভেম্বর মাস 2020 সাল NOPV2 এই WHO ইউএল পাথওয়ে দিয়ে অথরাইজড হলো। এবং দেখো, নভেম্বর মাসে এটা হলো, এবং ডিসেম্বর জানুয়ারি থেকে আবার COVID-19 ভ্যাকসিনগুলো অনেক ক্ষেত্রে এই পাথওয়ে দিয়েই ইন্ট্রোডিউস করা হলো। তো দিস ওয়াজ আ মেজর মাইলস্টোন, যেখানে পোলিও ভ্যাকসিনের ডেভেলপমেন্টের এক্সাম্পলটা, প্রোটোটাইপটা অফ দ্য পাথওয়ে ওটাকে রেপ্লিকেট করা গেল, ইউজ করা গেল, এবং অ্যাম্পলিফাইও করা গেল। অ্যাবসলিউটলি। এবং বাই দিস টাইম এই যে ভ্যাকসিনটা নিয়ে আমরা কথা বলছি, NOPV2, অনেক দেশে, 40টার বেশি দেশে ইউজ হয়েছে। অ্যাবাউট 1.3 বিলিয়ন ডোজেস দেয়া হয়েছে। তো এটা একটা বিরাট জনস্বাস্থ্যের একটা উদাহরণ, যে কিভাবে খুব তাড়াতাড়ি ভ্যাকসিন ডেভেলপ করা যায়, তাড়াতাড়ি, কিন্তু এমন কিছু না করে যেখানে আমরা ঠিক করে ইভ্যালুয়েট করছি, আমরা ইন্টেন্সিফাইড ওয়েতে ইভ্যালুয়েট করছি, কিন্তু ইন আ শর্টার টাইম ফ্রেম, এবং স্কেল অফ অ্যাপ্লিকেশন ইজ হিউজ। কোনো একটা দুটো দেশে না, অনেক দেশে যেখানে যেখানে এই ধরনের আউটব্রেক হচ্ছে। কি মনে হয় পাকিস্তান এবং আফগানিস্তানে ঠিক আপনাদের কোনো টার্গেট বা ডেডলাইন রয়েছে যে এই সময়ের মধ্যে আমরা মনে করছি পাকিস্তান আফগানিস্তানকে পোলিও মুক্ত করা যাবে? দেখো অর্ক, ডেডলাইন হলো গতকাল বা গত দশক, রাইট? মানে সেটা হলো অ্যাকচুয়াল ডেডলাইন। মানে দেখো, কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয় না, তা তো নয়, যে আজকের দিনে যেখানে এত রকমের সেফ এফেক্টিভ পোলিও ভ্যাকসিন অ্যাভেলেবল এবং প্রুভেন স্ট্র্যাটেজি আছে, যেটা করলে কথা হলো, সেখানে এখনো সার্কুলেশন চলছে, যার ফলে ডেডলাইন অলরেডি অতিক্রান্ত। আমরা চেষ্টা করছি ডেসপারেটলি যে যাতে আর দেরি না হয়, এবং অনেকাংশেই ইন্ডিকেশনস পাওয়া যাচ্ছে যে ভাইরাসটা এখনো পাকিস্তান আফগানিস্তানে আছে। আমি যেটা বলি সেটা কিন্তু প্রায় শেষ নিঃশ্বাস ছাড়ার উপক্রম ভাইরাসের করা গেছে। তার কারণ একটা তোমায় আমি উদাহরণ দিই। আমরা যেটা ইভ্যালুয়েট করি, টেস্ট করি, যে ভাইরাসের কতগুলো পরিবার আছে, আমরা সত্যি কথাই বলি ফ্যামিলিজ অফ ডিফারেন্ট লিনিয়েজেস। তো এরকম কতগুলো ফ্যামিলিজ আছে যেগুলো পাকিস্তান আফগানিস্তানে সার্কুলেট করছে। এই নাম্বারটা 10-এর বেশি ছিল কয়েক বছর আগেও, সেটা এখন 2-এ এসে দাঁড়িয়েছে। মাত্র 2টো ভাইরাসের আগেন ইন আ ওয়ে পরিবার আছে যারা এখন সার্কুলেট করছে ওই দুটো দেশে, যেটা 10-এর বেশি ছিল আমি যেটা বললাম। তো যার ফলে এটা একটা ইন্ডিকেশন যে বিভিন্নভাবে ওকে কোন ঠাসা করা গেছে পোলিও ভাইরাসটাকে, যেখানে ও বেশি ছড়াতে পারছে না, এবং যার ফলেই এই ভাইরাসের বিভিন্ন লিনিয়েজেসগুলো কমে আসছে। এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ইন্ডিকেটর। তার মানে কি এই যে আমরা অলরেডি ভাইরাসটাকে হারিয়ে দিয়েছি? একদমই না। তুমি নিজেও জানো যে কোণঠাসা অবস্থায় কিন্তু আবার সে রিল্যাপস করতে পারে, আরো ডেসপারেট হয়ে যায় অনেক সময়, যে কেন তার তো সে জানে সে যদি আর 2-4টে আনভ্যাকসিনেটেড চিলড্রেন না পায়, তাকে সে বাঁচবে না। তো এইটা খুব অদ্ভুত একটা কনন্ড্রাম ইন আ ওয়ে, যে
বিরাট সাকসেস যে কোণঠাসা করা গেছে, কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে না। সে এখনো নানান কমিউনিটিস খুঁজে পাচ্ছে যেখানে আনভ্যাকসিনেটেড চিলড্রেন আছে। তো যার ফলে অন ওয়ান হ্যান্ড এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট অপরচুনিটি যে ওই অবস্থা থেকে আবার যেন সে ওই 10-12টা পরিবারে ফেরত যেতে না পারে, তার বংশ বিস্তার এনিওয়ে ইন আ ওয়ে করতে না পারে। এটাই প্রবাবলি বেস্ট টাইম যে আরো এটা ensure বেশি করা। করে ফোকাস করা, আরো বেশি করে ইন্টেন্সিফাই করা। অ্যাট দ্য সেম টাইম এই বছরই কিন্তু অর্ক অনেকগুলো পোলিওর কেস আবার পাওয়া গেছে পাকিস্তান আফগানিস্তানে। যদিও ওই দুটো লিনিয়েজের মধ্যেই ঘোরাফেরা করছে, কিন্তু বোঝা যাচ্ছে যে সে কিন্তু স্টিল ছড়াচ্ছে, ভাইরাসটা এখনো খুব ভালোভাবেই সার্কুলেট করছে। তো সেটা একটা চিন্তার বিষয়। এবং এটা একটা সিস্টেমের মতো, মানে যেখানে পভার্টি, হাইজিনের অভাব, এডুকেশনের অভাব, এই ধরনের পলিটিক্যাল টার্ময়েল, ওয়ার সিচুয়েশন, সুয়েজিংয়ের একটা সমস্যা, এগুলো যেখানে বেশি, সেখানে পোলিও একটা কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে বাড়বে। এটা একটা থিওরির মতো আর কি আমার এটা মনে হয়। একদমই ঠিক, এটা একদমই ঠিক। এবং দেখো এটার সাথে যেটা মিশে যায় সেটা হচ্ছে আমাদের ইউনাইটেড না থাকা। আমি এটা বারবার বলি, আমাদের ডিসক্রিমিনেশন ইত্যাদি ইত্যাদি। অ্যাবসলিউটলি, আমাদের যে ডিসক্রিমিনেশন, আমাদের যে একে অপরের সাথে যে যুদ্ধর কথা হলো, আমরা তো আমাদের সাথেই যুদ্ধ করছি, তাই না? আমরা তো একটাই হিউম্যান কমিউনিটি, তার মধ্যে ভাগগুলো আমরাই সৃষ্টি করেছি। ঠিক। সে দেশ বলো, সে দেশের মধ্যেকার বিভিন্ন অঞ্চলের ভাগ বলো, বা অন্য রকম রিলিজিয়াস, কাস্ট অ্যান্ড পলিটিক্যাল ডিফারেন্সেস, রাইট? পোলিও ভাইরাসের কিন্তু সেসব ভেদ কিছু নেই। অর্থাৎ প্রতিপক্ষ অনেক বেশি চালাক এবং ইউনাইটেড। রাইট। তো আমাদেরও ইউনাইটেড হতে হবে। আমাদের ওই ভাবলে চলবে না যে এটা পাকিস্তানের প্রবলেম বা এটা আফগানিস্তানের প্রবলেম, বা তার কারণ আপনি শুরুতেই বলেছিলেন যেটা বেহালা থেকে শুরু সেটা বেহালায় আটকে থাকবে না। ঠিক, এক্ষেত্রে পাকিস্তানের প্রবলেমটাও আমারই প্রবলেম। একদমই তাই, সেইভাবেই দেখা উচিত। এবং সেই যদি প্রয়াসটা ওই লেভেলে যায় যেখানে ইটস আ ট্রু গ্লোবাল এফার্ট, বাট ইট ইজ ওই গ্লোবাল এফার্টটাকে কান্ট্রি এবং সাবন্যাশনাল লেভেলে, মানে পাকিস্তানে তো পুরো পাকিস্তানে কিন্তু পোলিওর সার্কুলেশন নেই, পাকিস্তানেরও এমন অঞ্চল আছে যেগুলো পোলিও মুক্ত। তো যেগুলো মেইন প্রবলেম্যাটিক এরিয়াস, প্রবলেম্যাটিক ফ্রম আ জিওপলিটিক্যাল পার্সপেক্টিভ, সেইখানে ওই মেলবন্ধনটা হতে হবে যে যারা গ্লোবালি কোঅর্ডিনেট করছে তাদের সাথে, যারা ন্যাশনালি কোঅর্ডিনেট করছে তাদের সাথে, আলটিমেটলি প্রভিন্সিয়াল অ্যান্ড গ্রাসরুট লোকাল লিডার্স। ঠিক, ওই ট্রাস্ট ফ্যাক্টরটা খুব ইম্পর্ট্যান্ট। এবং এই মেলবন্ধনটা সৃষ্টি করা, যেটা কিন্তু ইন্ডিয়াতে হয়েছিল, আমি যেটা বললাম আমরা করতে পেরেছিলাম। রাইট, আমরা করতে পেরেছিলাম। আমাদের দেখো, আমাদের যদি আমরা ভাবতে চাই, সত্যি কথাই অনেক আমাদের কাস্ট ইস্যু রয়েছে, আমাদের ক্লাস ইস্যু রয়েছে, আমাদের ঠিক ধর্মীয় ঘৃণা মেরুকরণ রয়েছে। ঠিক, তার মধ্যেও মণিপুর, মিজোরাম, আসাম, আপনি যা বলছেন সর্বত্র এটা পৌঁছে দেওয়া গিয়েছে। হ্যাঁ, আনফর্চুনেটলি এই ডিফারেন্সেস গুলো ছিল, ফল্ট লাইনস ওয়্যার দেয়ার অ্যান্ড দে স্টিল আনফর্চুনেটলি এক্সিস্ট ইন সাম প্লেসেস, বাট আমরা ওভারকাম করতে পেরেছিলাম, আমরা সেটাকে কাটিয়ে উঠতে পেরেছিলাম, ওই রকম একটা কথা মাথায় রেখে যে এটা আমরা করছি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। এবং সত্যি কথাই অর্ক, দেখো আমাদের প্রজন্ম পোলিওতে ভুগেছে। আমি আমার ক্রিকেট খেলার সময় হয়তো দেখেছি যে একটা বাচ্চা সে আসতে পারছে না, হঠাৎ করে তার একটা পঙ্গুত্ব হয়েছে, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু ক্রিকেট খেলার সময় কোনো পোলিও বা রিলেটেড ইম্প্যাক্ট দেখতে হচ্ছে না তাদের। এবং তার কারণ হচ্ছে আমাদের দূরদর্শিতা। এবং আমাদের, মানে আমি বলতে চাইছি, আমাদের সেটা সরকারের ক্ষেত্রে হতে পারে, সেটা হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের হতে পারে, সেটা বিভিন্ন ইভেন ফিল্ম পার্সোনালিটিস যারা সামনে এসেছিলেন, যেমন অমিতাভ বচ্চন, এক্স্যাক্টলি, এবং যারা সাপোর্ট করেছেন, এবং সব থেকে ইম্পর্টেন্ট ওই স্বেচ্ছাসেবক যারা হেলথ ভলেন্টিয়ার্স, প্রাইমারিলি ওমেন, যারা এই ভ্যাকসিনগুলো নিয়ে গেছেন এক ঘর থেকে আরেক ঘরে, তারা এটার কৃতিত্বের তারা দাবিদার। কিন্তু আমরা করতে পেরেছি, এবং আমার দৃঢ় বিশ্বাস, আমার আশা
যে পাকিস্তান আফগানিস্তানেও এটা করা যাবে, এবং সাব সাহারান আফ্রিকাতে যেটা নিয়ে কথা হলো, যেখানে ভ্যারিয়েন্ট পোলিও ভাইরাস দেখা গেছে। ইনফ্যাক্ট লাস্ট মাসে ইউরোপেরও কিছু দেশে সুয়েজে পাওয়া গেছে পোলিও ভাইরাস, অ্যাগেন ডিউ টু দ্য ফ্যাক্ট যে ওটা খুব তাড়াতাড়ি স্প্রেড করে। তো এই সব জায়গাতেই আমার দৃঢ় বিশ্বাস আমরা আটকাতে পারবো এবং আলটিমেটলি নির্মূল করতে পারবো। একদম বেসিক আরেকটা প্রশ্ন, আমরা দেখেছি শিশুরাই পোলিওতে আক্রান্ত হয়, এমন কি কোনো ঘটনা আছে যেখানে বড়রা আক্রান্ত হচ্ছেন? একদমই আছে। পোলিও ভাইরাস কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডাল্টসদেরও ইনফেক্ট করতে পারে, যদিও শিশুর ইমিউন সিস্টেমটা এমন যে ওদের ভালনারেবিলিটি বেশি। অ্যাডাল্টসদের ক্ষেত্রে রিস্কটা একটু কম। তার অনেক কারণ আছে, কিন্তু অ্যাডাল্টসদেরও হতে পারে। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, ইন্ডিয়াতেও দেখেছি এবং অন্যান্য দেশেও দেখা গেছে যে কোনো কোনো ক্ষেত্রে এর সংক্রমণ কিন্তু অ্যাডাল্টসেরও হতে পারে। যার ফলে এটা মনে রাখা উচিত, পোলিও যে কোনো মানুষেরই হতে পারে যদি সে ঠিক করে ভ্যাকসিনেটেড না হয়। আমি তোমায় একটা এক্সাম্পল দিচ্ছি ইউএসের। 2022 সালে নিউ ইয়র্ক স্টেটে একজন অ্যাডাল্টের পোলিও হয়েছিল। সে আনভ্যাকসিনেটেড, এবং শুধু সে না, তার পুরো কমিউনিটিটাই আনভ্যাকসিনেটেড। তার মধ্যে পোলিও ভাইরাস পাওয়া গেছিল, তার প্যারালিসিসও হয়েছিল। এটা একটা বিরাট ডেভেলপমেন্ট, কারণ ইউএস অনেক বছর, অনেক দশক পোলিও মুক্ত। কিন্তু আগে আমি যেটা বললাম, পোলিও রিস্ক মুক্ত না। বোঝাই গেল আমরা যখন জেনেটিক অ্যানালিসিস করলাম যে ভাইরাসটা পাওয়া গেল, তার যে ভাইরাসটা এসছে আর একটা কোনো দেশ থেকে, মাইগ্রেশনের হিস্ট্রি রয়েছে। এক্স্যাক্টলি। তো আগেন there is a very recent example, এই যে অ্যাডাল্টের কথা আমি বললাম নিউ ইয়র্ক স্টেটে। তো হ্যাঁ, ও পোলিও যে কোনো বয়সেই হতে পারে, তবে মেইন রিস্ক শিশুদের। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, আমার দুটো প্রশ্ন করতেই হবে। আমরা যখন পোলিও থেকে বেরিয়ে এলাম, এই কার্সটা থেকে, আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়া ছিল না। এখন পৃথিবীর যে দেশগুলি পোলিও নিয়ে সাফার করছে, বা যারা একটু রেড জোনে আছে, যারা ভার্নারেবল, ইনক্লুডিং ইন্ডিয়াও, মানে যেহেতু আমরা বলছি যে ইরাডিকেট শব্দটা এখানে আমরা নিতে পারি না, সেখানে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, এটাকে গ্লোবাল প্লেয়ার শব্দটা হয়তো এক্ষেত্রে ঠিক নয়, যারা গ্লোবালি এটা নিয়ে কাজ করছেন, যেসব এনজিওগুলো, যেসব সংস্থাগুলো, বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলুন, বা বিল মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, এরা সোশ্যাল মিডিয়াকে এক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া, এবং আপনি যখন কুলতলির কথা বলছিলেন, আমার একটা কথা মনে এলো যে বহু ক্ষেত্রে সরকার তাদের নিজের প্রকল্প সেই জায়গাগুলোতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে লোকাল ফোকটেল ব্যবহার করে। যেমন পিংলায় পট ব্যবহার করে, হয়তো সুন্দরবনে তারা ব্যবহার করবে কোনো পাঁচালি বিশেষ। তো এই যে ফোকটেলকে ব্যবহার করা, লোকাল বিলিফকে ব্যবহার করা, এবং তার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন করা, এটা কি নিশ্চয়ই হয়েছে, এটা আলাদা করে প্রশ্ন করা ঠিক নয়, কারণ হয়নি এটা একটু ইম্পসিবল হবে। আমি বলছি, এটা কি ঠিকঠাক স্কেলে ইমপ্লিমেন্ট করা গেছে? আমার মনে হয় ইমপ্রুভমেন্ট দরকার। আমার মনে হয় অনেক স্কোপ আছে কনস্ট্যান্টলি অ্যাডাপ্ট করার। কারণ দেখো, চেঞ্জ হচ্ছে, রাইট? মানে তুমি আমি হয়তো 2 বছর আগে যেভাবে সোশ্যাল মিডিয়ার বা যে প্ল্যাটফর্মগুলো ইউজ করতাম, হয়তো সেটা পাল্টে গেছে, রাইট? আর নতুন কিছু একটা তৈরি হয়েছে, এবং কিছুটা কনটেক্সচুয়ালও, কিছুটা মানে একটা অঞ্চলের সাথে আরেকটা অঞ্চলের একটা ভ্যারিয়েন্স দেখা যায়। তো সোশ্যাল মিডিয়া ডেফিনেটলি, মানে ডেফিনেটলি শুড হ্যাভ এ গুড রোল। অ্যাবসলিউটলি। মানে আমরা আগুন লাগাতে, ঘৃণা ছড়াতে, দাঙ্গা ছড়াতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, বাট ইট শুড বি ইউজড লাইক দিস ওয়ে। ঠিক, হ্যাঁ, সেটা চেষ্টা করা ডেফিনেটলি হচ্ছে। আমার পার্সোনালি মনে হয় আরো স্মার্টার ওয়েতে হয়তো করা যায়, মানে একটা গ্লোবাল ক্যাম্পেইন, আবার লোকাল ক্যাম্পেইন, মানুষকে খবর দেওয়া, মানুষকে, বা ধরুন আমরা আজকে 2 ঘন্টার এপিসোড শুট করে ফেললাম, আমাদের যে লার্নিংটাই 2 ঘন্টার মধ্যে দিয়ে হলো, বা যারা শুনবে তাদের হলো, এই লার্নিংটা তো সবার নেই। ঠিক, সবার আপনার সঙ্গে রোজ কথা বলার সুযোগ নেই। কিন্তু যদি তা প্রত্যেকটা
প্রভিন্সে, প্রত্যেক সারা পৃথিবীতে যদি এরকম একটা গ্লোবাল এফোর্ট থাকে যে সে তার নিজের ভাষায় রোগটাকে চিনতে পারছে, বুঝতে পারছে, সতর্কতার বিষয়গুলো জানতে পারছে, আমার মনে হয় সেটাও কিন্তু একটা খুব অ্যাক্টিভ টুল হতে পারে। একদমই ঠিক, এবং এটার একটা প্রোঅ্যাক্টিভ রূপ দরকার। দেখো অনেক সময় আমরা রিয়াক্টিভ স্ট্র্যাটেজি নিই, যে একটা কোনো অলরেডি কোনো একটা মিসইনফরমেশন ছড়িয়েছে, আমরা সেটার একটা তাকে প্রিভেন্টিভ কারেক্ট মেজার করছি। অনেক সময় তাতে অবিশ্বাস বাড়ে, কিন্তু প্রোঅ্যাক্টিভ কমিউনিকেশন অনেকটা আমি আর তুমি আজকে যেটা করছি। দেখো আগেন ইন্ডিয়াতে তো আজকের দিনে দাঁড়িয়ে পোলিও নেই, রাইট, কিন্তু পোলিও আসতে আমরা পারে, একটা গ্লোবাল পার্সপেক্টিভ থেকে করছি এবং আমাদের দেশেও আবার কোনোদিন ফিরতে পারে ফিরে সেটা আসতে ভেবে পারে, করছি। সেই রিস্কটা আছে। রাইট, তো এই ধরনের আমার মনে হয়, এবং তুমি যেটা বললে লোকাল ল্যাঙ্গুয়েজে লোকাল সেন্সিবিলিটিস মাথায় রেখে এমন কিছু ইন্ট্রোডিউস করা, এমনভাবে করা, মোডালিটিটা এমন হওয়া উচিত যেটা মানুষের সাথে কানেক্ট বেশি করে। তো সেইটা ভীষণ রকম জরুরি, করা হচ্ছে কিন্তু আরও করা দরকার। এইটা মনে হয় যে মানে খুব ইম্প্যাক্টফুলভাবে। এবং ফেসবুকের অনেক খারাপ দিক আছে, কিন্তু ভালো দিকটা হলো যে ধরুন একটা আপনি আউটডোরে একটা অ্যাড ক্যাম্পেন করতে আপনার যে খরচ হবে যে কোনো সংস্থার, সেটা বা সেই খরচে আপনি যে মোবিলিটিটা পাবেন, যত লোক সেই ডিসপ্লে অ্যাডটা দেখবে, তার থেকে অনেক কম খরচে, অনেক কম এফোর্টে কিন্তু অনেক বেশি ইম্প্যাক্টফুল ক্যাম্পেন, যে কোনো ডেমোগ্রাফিতে সেটাকে ইমপ্লিকেশন করা সম্ভব। আমার মনে হয় সেই দিকে হয়তো আমরা ভাবতে পারি সেটা নিয়ে। শেষ প্রশ্ন, ব্যক্তিগত প্রশ্ন। আপনি সম্প্রতি হার্ভার্ডের পুরস্কার পেয়ে বললেন, আমি পড়ছিলাম যে ওরা বোধহয় ভুল করে পুরস্কার দিয়েছে। কেন বললেন এই কথা? আপনার অ্যাচিভমেন্ট তো অনেক, মানে আমরা খুবই সম্মানিত, গর্বিত বাঙালি হিসেবে। কেন এই কথা বললেন? আমার তো এখনো খুব সন্দেহ আছে যে কোনো দিন হয়তো খবর পাবো না। দেখো এটা মানে জোকস অ্যাপার্ট, ইয়ার্কি যদি আমি পাশেও রাখি, মানে আমার খুব খুব দৃঢ়ভাবে এটা আমার মনে হয়, আমি খুব বিশ্বাসী যে এই জগৎটা ইটস নট অ্যাবাউট মি, এটা আমাদের। তো হতে পারে হয়তো আমি অন্যদের সাথে এক হয়ে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কাজ করতে পেরেছি, কিন্তু আমার থেকেও অনেক ইম্পর্টেন্ট কাজ করছেন আমি জানি, এমন লোকজন, মানুষই আছেন। তো এটা আমার খুব সিনসিয়ার একটা কৃতজ্ঞতা তাদের প্রতি, যে যারা হয়তো সবসময় স্বীকৃতি পান না। আর আরেকটা জিনিস অর্ক, আমি খুব খুব আন্তরিকভাবে বিশ্বাস করি যে আমি হয়তো যেটুকু কিছু করতে পারছি, যা যা রিফ্লেক্টেড হচ্ছে আমার কাজের মধ্যে দিয়ে, যেটা অনেক সময় তার সাথে আমার নাম জড়িত বা আমার হয়তো ডিরেক্ট রোল জড়িত, কিন্তু সেটা তো ঠিক সত্যিকারের আমি করছি তা নয়। মানে আমাকে তো অনেকে মিলে তৈরি করেছেন। তার মধ্যে আমার বাবা মা, আমার ঠাকুমা, দাদু, দিদা, তারা তো আছেনই, আমার পরিবারের লোকজন আছে, আমার ভাই আছে, আমার বন্ধুরা আছে, আমার সহধর্মিণী আছে, আমার হয়তো আমার ছেলে মেয়েদেরও তার মধ্যে একটা রোল আছে, এবং খুবই ইম্পর্ট্যান্ট আমার শিক্ষক শিক্ষিকাদের রোল আছে। আমি যাদেরকে দেখে বড় হয়েছি, আমার পাড়ার মানুষজন, হয়তো একটা হয়তো লহমার জন্য হয়তো অনেকের সাথে আলাপ হয়েছে, যাদের একটা রেশ একটা থেকে গেছে, একটা মূর্ছনা থেকে গেছে তাদের ভালো ব্যবহারের, তাদের ভালো কাজের। এটা একটা স্পেকট্রাম। এটার এই পুরস্কারটা তাহলে এই স্পেকট্রামের সবার, এই পুরস্কারটা সত্যিকারেরই সবার। যাবে আমার আমি সত্যি বলছি, আমার ইনহেরেন্টলি খুব আনকমফোর্টেবল লাগে যদি আমাকে নিয়ে কথা হয় শুধু, বা বলা হয় যে পুরস্কারটা আপনাকে দেয়া হচ্ছে। তো আমি তার মধ্যে হয়তো হিউমার অ্যাড করি, কিন্তু এর মধ্যে একটা সিনসিয়ার এই ধারণা, এই বিশ্বাসও আছে। আনন্দদা, আপনার সিনসিয়ারিটি, আপনার মডেস্টি, আপনার হিউমিলিটি, আর একটি বিষয়ে আপনার যে পরিমাণ একটি এপিস্টেমে আপনার যে পরিমাণ বোঝাপড়া, সেটা অনেক অনেক শ্রদ্ধা করার মতো, কুর্নিশ করার মতো, অনেক কিছু শেখার আছে তার থেকে। আপনি এতটা সময় দিলেন আমাদের সঙ্গে, এতটা সময় নিয়ে এরকম একটা ইন্টেন্স আলোচনায় জড়ালেন, আমি খুব কৃতজ্ঞ। আমি আপনার সঙ্গে আরেকবার একটা লম্বা আড্ডায় বসতে চাই পোলিও মুক্ত পৃথিবীতে।
খুব ভালো, এবং সেই দিকেই আমরা তাকিয়ে থাকলাম। আমরা চেষ্টা চালিয়ে যাব। আমি তোমার মেসেজকেও আমার টিমের কাছে নিয়ে যাব। আমারও খুব ভালো লাগলো আজকে কথা বলে। আমার আরও ভালো লাগছে এটা ভেবে যে আমরা বাংলায় কথা বললাম। একদম। তো খুবই কৃতজ্ঞতার জন্য, এবং নিশ্চয়ই এই আশা থাক, আশা রইল যে আমরা নিঃসন্দেহে পোলিও মুক্ত পৃথিবীতে কথা বলবো। তখন আমাদের শিরোনাম হবে কিভাবে পৃথিবী পোলিও মুক্ত হলো। থ্যাংক ইউ আনন্দদা, থ্যাংক ইউ সো মাচ অর্ক, ভালো থেকো। একদম।